আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং ঠিকঠাক আছো। রিস্টার্ট অর্গানিক কেমিস্ট্রির ৮ নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা আমাকে একটু জানাও তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। ওকে। এখন যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, ওকে। তো আজকে আমরা ৮ নম্বর লেকচারে আছি। বিগত ৭ লেকচার আমরা কি পড়ছি সেগুলো আমরা একটু দেখি, আর তোমরা তোমাদের পরিচিত জনদেরকে একটু মেনশন করে দাও। পরিচিত জনদেরকে একটু মেনশন করে দাও। ওকে। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম, আর যারা জিজ্ঞেস করেছো আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো, সুন্দর আছো এবং ঠিকঠাক আছো। আমরা বিগত ৭ লেকচারে আমরা হলো পরিচিতি, নামকরণ, সমানতা এবং বেসিকগুলো পড়ছি। বেসিকগুলো কিন্তু আজকে আমাদের কাজে লাগবে। এই কয়েকদিন কাজে লাগতেছে, আজকে আরো বেশি করে কাজে লাগবে, সেটা দেখতে পাবে, প্যারা নাই। তারপর হলো হাইড্রোকার্বন পার্টে এসে আমরা অ্যালকেন পড়েছি। অ্যালকিন অ্যালকাইন গত 2 ক্লাসে পড়েছি। আজকে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনকে শেষ করে দিব। অ্যালকিন অ্যালকাইন আজকে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আমাদের অ্যালকিন অ্যালকাইন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। হ্যাঁ, অ্যালকিন অ্যালকাইন। তারপরের ক্লাস থেকে আমরা বেনজিন টোলোইন পড়বো। বেনজিন টোলোইন আমাদের 2 লেকচারের মতো লাগবে বা একটু বেশি লাগতে পারে। ঠিক আছে, ওকে। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন বাজে ৮টা ২। আমরা আর ১-২ মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব। তোমাদের ক্লাসে আসতে এত দেরি হয় কেন? ৮টা বাজের ক্লাস, অলরেডি ২-৩ মিনিট হয়ে গেছে, এখনো তোমরা আসো নাই। বাকিরা কোথায়? ওকে। বেসিকগুলোই চোখ বুঝাচ্ছিলাম। গুড। বেসিকগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট এটা তোমরা পরীক্ষার হলে বসার আগে বা ভালো করে তুমি যখন সেলফ স্টাডি করতে যাওয়া, দেখবে যে হ্যাঁ, বেসিকগুলো জানার কারণে একা একাই তুমি অনেক কিছু বুঝতে পারতেছো। তার আগ পর্যন্ত আসলে বেসিকগুলোর গুরুত্ব ফিল করা অনেক টাফ। বেসিক, বেসিক আর আরেকটা হলো অমর যে বাণীগুলো আমি বলি, হ্যাঁ, অমর যে বাণীগুলো বলি, এই দুইটার কম্বিনেশন অনেক কিছু হয়ে যাবে। তো আমরা পড়তেছিলাম হলো কি ভাইয়া, আমরা পড়তেছিলাম যে অ্যালকিন ও অ্যালকাইনের বিক্রিয়া, এবং আমরা দেখছিলাম যে অ্যালকিন অ্যালকাইনের কি কি বিক্রিয়া আমরা পড়বো বলছিলাম। অ্যালকিন অ্যালকাইনের আমরা বলছিলাম যে আমরা প্রথমে পড়বো ভাইয়া সংযোজন বিক্রিয়া। এগুলো তোমাদের আগে লিখা আছে, না লিখলেও হবে, আমার তো এই স্লাইডে লিখা নাই তাই একটু লিখতেছি। তারপর বলছিলাম আমরা পড়বো ওজনীকরণ বিক্রিয়া। তারপরে আমরা পড়বো হলো প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন। তারপরে আমরা পড়ব হলো জারণ বিজারণ। হ্যাঁ, যদিও জারণ বিজারণ পড়ার কিছু নেই, জারণ বিজারণ হয়তো আমরা নাও পড়তে পারি, এখানে তেমন কিছু নেই। এবং সবার শেষে আছে পলিমারকরণ। তো তার মধ্যে অলরেডি আমরা কি কি পড়ছি, তার মধ্যে অলরেডি আমরা সংযোজন এবং ওজনীকরণ আমাদের প্রিভিয়াস ক্লাসে পড়ছি। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব কি থেকে? আজকে আলোচনা শুরু করব প্রতিস্থাপন বিক্রিয়া থেকে। কি থেকে আলোচনা শুরু করব? প্রতিস্থাপন বিক্রিয়া থেকে। ঠিক আছে। গত ক্লাসে আমরা সংযোজন পড়ছিলাম, সেখানে আমরা মার্কোনিকভ দেখছিলাম এবং অ্যান্টি মার্কোনিকভ বা খারাস দেখছিলাম। তারপরে ওজনীকরণ দেখছিলাম। ওজনীকরণের মধ্যে আবার অ্যালকাইনের ওজনীকরণ, বেনজিনের ওজনীকরণ, এবং আমরা কি দেখছিলাম, বেনজিনের ওজনীকরণ এবং আবার উৎপাদ থেকে মাতৃযৌগ তৈরি করা, এসব জিনিসগুলো আমরা দেখছিলাম। ঠিক আছে, উৎপাদ থেকে মাতৃযৌগ এসব জিনিসগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা দেখব হলো প্রতিস্থাপন বিক্রিয়া থেকে। ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া থেকে। তো তোমরা সবাই কি আসছো? ওকে, যারা আসো তাদের নিয়ে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। চলে এসেছে। এত দেরিতে আসলে হবে? এত দেরিতে আসলে হবে? কত দেরি করছো? ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, এখন আসো ভাইয়ারা, দেখো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। আজকে তাহলে আমাদের প্রথম বিক্রিয়াটার হেডলাইন দিলাম আমি প্রতিস্থাপন। হ্যাঁ, ৩ নাম্বার বিক্রিয়া। ৩ নাম্বার বিক্রিয়ার নাম হলো আমাদের
প্রতিস্থাপন। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়ার শুরুতে আমরা যেহেতু অ্যালকাইন এবং অ্যালকিনের বিক্রিয়া একসাথে পড়তেছি, সো প্রতিস্থাপনের শুরুতে তোমাদেরকে একটা গুড নিউজ দেই। ঠিক আছে, গুড নিউজটা হলো যে অ্যালকিন আছে, অ্যালকিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না। অ্যালকিন কি দেয় না? প্রতিস্থাপন দেয় না। প্রতিস্থাপন মানে কি? প্রতিস্থাপন মানে হলো বাইরে থেকে একজন এসে আরেকজনকে সরিয়ে বসবে, এই বিক্রিয়াটা অ্যালকিন দেয় না। এই বিক্রিয়াটা কে দেয়? এই বিক্রিয়াটা দেয় হলো অ্যালকাইন, তাও আবার সকল অ্যালকাইন দেয় না। মনে রাখবা শুধুমাত্র অ্যালকাইন 1 এই জিনিসটাই প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। শুধুমাত্র কে দেয়? অ্যালকাইন 1 প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ভাইয়া অ্যালকাইন 1 আবার কি সেটা আমরা একটু চিনি। অ্যালকাইন 1 হলো, অ্যালকাইন 1 হলো যে অ্যালকাইনটা 1 নাম্বার কার্বনে থাকে। 1 নাম্বার কার্বনে থাকে মানে কি দেখো, আমি তোমাকে যদি বলি CH3C ট্রিপল বন্ড C CH3, এটা একটা অ্যালকাইন, এতে কারো কোনো সন্দেহ নাই, কিন্তু মনে রাখবা এটা কিন্তু অ্যালকাইন 1 না, এটা অ্যালকাইন 1 নয়। কেন অ্যালকাইন 1 নয়? কারণ এখানে আমাদের যে ট্রিপল বন্ড আছে এটাকে তুমি কোনোভাবেই 1 নাম্বার কার্বনে আনতে পারবা না, এটা 2 নাম্বার কার্বন আছে, এটাকে তুমি অ্যালকাইন 2 বলতে পারো। তো আমরা বলছি যে প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকাইন 1 দেয়, সো যেটা অ্যালকাইন 1 নয় এই অ্যালকাইনটাও প্রতিস্থাপন দিবে না। তাহলে দিবে কে? দিবে হলো অ্যালকাইন 1 দিবে। অ্যালকাইন 1 কে দেখো, অ্যালকাইন 1 হলো CH3CCH, এটাকে আমরা বলতে পারি এটা আমাদের অ্যালকাইন 1। এটা আমাদের কি ভাইয়া? এটা আমাদের অ্যালকাইন 1। কেন অ্যালকাইন 1? কারণ দেখো আমি যখন এখানে নাম্বারিং করব তখন কিন্তু এটা 1 2 3, এই যে এটা 1 নাম্বারে আমাদের অ্যালকাইনটা চলে আসে, এটা আমাদের অ্যালকাইন 1। আবার যদি আমি বলি যে ভাইয়া এইটার কথা, CH ট্রিপল বন্ড CH, এটাও আমাদের অ্যালকাইন 1। কারণ এখানে তুমি যে দিক থেকেই নাম্বারিং করো এটা কি হবে? 1 নাম্বার কার্বনে চলে আসবে। কোথায় চলে আসবে? 1 নাম্বার কার্বনে চলে আসবে। তাহলে ভাইয়া আমরা প্রথমে যেটা জানলাম যে আমাদের অ্যালকাইন 1, অ্যালকাইন 1 কি করে? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অন্যরা প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না, অ্যালকিনও দেয় না এবং অন্য অ্যালকাইন গুলাও দেয় না। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এখন এই অ্যালকাইন 1 প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এটার প্রমাণ কি? এটার প্রমাণ কি তুমি বলতে পারো ভাই? একটা রিঅ্যাকশন দিয়ে দেখান তো যে অ্যালকাইন 1 যে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। দেখো প্রমাণ হিসেবে আমরা এই বিক্রিয়াটা দিতে পারি। ধরো এই যে CH3, ধরো আমি একটা অ্যালকাইন 1 নিলাম, CH3C ট্রিপল বন্ড CH, আমরা যদি এর সাথে সোডিয়ামের রিঅ্যাকশন দেই, কার রিঅ্যাকশন দেই ভাইয়া? সোডিয়ামের রিঅ্যাকশন দেই, তখন কি হবে জানো? তখন এখানে যেই সোডিয়ামটা আছে এটা এখানের হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে হাইড্রোজেনের জায়গায় বসে যাবে। সোডিয়ামকে সরিয়ে দিয়ে হাইড্রোজেনের জায়গায় বসে যাবে। তাহলে CH3C, তুমি খেয়াল করো বন্ড সবগুলা যেভাবে আছে ওইভাবেই থাকবে, শুধু সোডিয়ামটা হাইড্রোজেনকে সরাই দিয়ে বসে গেল। আর এখানে তখন কি প্রডিউস হবে? হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে। সমানতার সমান করার জন্য, বিক্রিয়া সমতা করার জন্য চাইলে তুমি গুণ দিতে পারো। চাইলে তুমি কি করতে পারো? চাইলে তুমি পুরো বিক্রিয়াকে 2 দ্বারা গুণ দিতে পারো হাইড্রোজেনের সমতা করার জন্য। আচ্ছা যদি আমি সমতা করে দিই তোমাদেরকে, তাহলে এখানে একটা 2 দেয়া লাগবে, এখানে একটা 2 দেয়া লাগবে, এখানে একটা 2 দেয়া লাগবে, আর হাইড্রোজেন আগে থেকেই 2 দেয়া আছে। তবে অর্গানিকের সমতা করাটা কোনো বিগ ডিল না, সমতা না করলেও চলে।
ঠিক আছে, বেশিরভাগ বিক্রিয়াতে আমরা সমতা করি না, তাও কিছু কিছুতে করি আর কি। দেখো অ্যালকাইন 1 তাহলে কি করলো, প্রতিস্থাপন বিক্রিয়া দিল। কি বিক্রিয়া দিল, প্রতিস্থাপন বিক্রিয়া দিল। একইভাবে দেখো আমি যদি আরেকটা অ্যালকাইন 1 এর উদাহরণ আনি, ওই যে ইথাইন, ইথাইন একটি অ্যালকাইন 1, তার সাথে যদি আমি সোডিয়ামের বিক্রিয়া দেই, সোডিয়ামের বিক্রিয়া দেই, তাহলে কি উৎপন্ন হবে, দেখো এখানে দুইটা হাইড্রোজেন আছে, এখানে কয়টা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে দুইটা সোডিয়াম লাগবে। কয়টা সোডিয়াম লাগবে, দুইটা সোডিয়াম। সেই দুইটা সোডিয়াম এসে দুইটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে বসবে। ঠিক আছে, ব্যাপারটা এমন না যে ও কোনো পাই বন্ড ভাঙতেছে বা ও কিছু ভাঙতেছে না, সোডিয়াম কিছু না ভেঙেই জাস্ট আরেকজনকে সরিয়ে দিয়ে তার জায়গায় বসে যাচ্ছে। এই যে দুইটা হাইড্রোজেন উড়ে চলে যাবে, তখন হাইড্রোজেন গ্যাসের তুমি কি দেখতে পাবা, হাইড্রোজেন গ্যাসের দুই জায়গাতেই তুমি বুদবুদ দেখতে পাবা। কি দেখতে পাবা, হাইড্রোজেন গ্যাসের তুমি বুদবুদ দেখতে পাবা, বুদবুদ দেখতে পাবা। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের কি দেখতে পাইলা, বুদবুদ দেখতে পাইলা। ওকে, হাইড্রোজেন তো একটা চলে গেছে, তাহলে দুইটা কিভাবে আসলো, আচ্ছা এটা পরে সমতা করলে আসলে বুঝে গেছো আশা করি, কারণ আমি যখন 2 দ্বারা গুণ করব তখন দুইটা হাইড্রোজেন ওইখানে হয়ে যাবে, সমতা করলেই বোঝা যাবে এটা। ঠিক আছে স্যার, কত নাম্বার স্লাইড, 1 নাম্বার স্লাইড। ক্লাসে দেরিতে আসো কেন, দেরিতে আসলে তো এরকম হবেই। ঠিক আছে, এখন আসো, এখন আসো আরো কিছু বিক্রিয়া আছে, আমরা সেই বিক্রিয়াগুলোও দিই। সেই বিক্রিয়াগুলো কিরকম, ধরো আমি অ্যালকাইন 1 নিচ্ছি, হ্যাঁ, এর যে এটার বদলে ধরো CH3 এর বদলে আমি আর দিয়ে লিখতেছি কমন করে, CH3CH, এটাকে ধরো আমি বিক্রিয়া দিব ডাই অ্যামিন সিলভার ক্লোরাইড। কার সাথে বিক্রিয়া দিচ্ছি, ডাই অ্যামিন সিলভার ক্লোরাইড, এটার নাম হলো ডাই অ্যামিন সিলভার ক্লোরাইডের সাথে যখন আমরা বিক্রিয়া দিব, তখন আমরা ডাইমিন সিলভার নাইট্রেটের সাথে দিব, ডাইমিন সিলভার নাইট্রেটের সাথে যখন আমরা বিক্রিয়া দিব, তখন কি হবে জানো, তখন এই যৌগ থেকে সিলভার এসে এখানের হাইড্রোজেনটাকে সরাই দিবে। ঠিক আছে, এখান থেকে সিলভার এসে হাইড্রোজেনটাকে সরাই দিবে, এবং এখানে তখন কি প্রডিউস হবে দেখো, এখানে তখন আর সি ট্রিপল বন্ড সি, সিলভার এখানে বসে যাবে, যোগ এইখানে যে অ্যামোনিয়া ছিল, সেই অ্যামোনিয়া থেকে তৈরি হবে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এবং তৈরি হবে অ্যামোনিয়া। ঠিক আছে, অনেকগুলো উৎপাদ তৈরি হয়, অ্যামোনিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়া। তো এখানে যেটা মজার ব্যাপার হলো সেটা, এই যৌগটা কিন্তু তলানি পড়ে, এই যৌগটা কি পড়ে, তলানি পড়ে, এবং এই তলানি পড়ে, তলানিটার কালার হইল সাদা, তলানিটার ইয়ে কি কালার, কি কালার হইল সাদা কালারের একটা তলানি পড়ে। তাহলে দেখো এই বিক্রিয়াটাও দেখা যাচ্ছে, বুদবুদ উঠতেছে, এই বিক্রিয়াতেও উৎপাদটা দেখা যাচ্ছে, সাদা একটা তলানি পড়তেছে। তো এই বিক্রিয়াগুলোর এর জন্য স্পেশাল কাজ আছে, আমি কাজটা একটু পরে বলতেছি। আমি আরেকটা বিক্রিয়া একটু লিখে নেই, সেটা হলো আমি অ্যালকাইন 1কেই, দেখো সব অ্যালকাইন 1 দিয়ে বিক্রিয়া, কারণ আমরা জানি অ্যালকাইন 1 ছাড়া আর কেউ এসব বিক্রিয়া দিবে না। অ্যালকাইন 1কে আমরা যদি ডাই অ্যামিন কিউপ্রাস ক্লোরাইড এই যৌগের সাথে বিক্রিয়া দিই, এবার হলো ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইডের সাথে আমি বিক্রিয়া দিব, তাহলে কি উৎপন্ন হবে জানো, ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড। তাহলে এবার হলো এখান থেকে কপার গিয়ে হাইড্রোজেনকে সরাই দিবে, কপার গিয়ে হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সে হলো আর সি ট্রিপল বন্ড সি, হাইড্রোজেনের জায়গায় বসে গেল কপার, এই যে অ্যামোনিয়া আর এখানের ক্লোরিন মিলে তৈরি করবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়া গ্যাস। এখন এখানেও মজার ব্যাপার হইলো, এখানেও একটা অদক্ষেপ পড়বে, এখানেও একটা অদক্ষেপ পড়বে, তবে সরি এই যৌগের অদক্ষেপ না, অদক্ষেপটা হলো আমাদের এই যৌগটা, এটার একটা অদক্ষেপ পড়বে, এবং এই অদক্ষেপটার কালার হলো লাল। এই অদক্ষেপটার কালার কি, অদক্ষেপটার কালার হলো লাল। এখন
এই যে বিক্রিয়াগুলা, এই বিক্রিয়াগুলাকে আমি বলতে পারি এরা সবাই কি করছে বলতো, এরা সবাই বিভিন্ন কালার দিছে, বর্ণ দিছে। এই বিক্রিয়াগুলা যেহেতু দেখা যাচ্ছে, এজন্য এগুলাকে বলা হয় অ্যালকাইন 1 শনাক্তকারী বিক্রিয়া। অ্যালকাইন 1 শনাক্তকারী বিক্রিয়া। কারো মধ্যে অ্যালকাইন 1 আছে কিনা সেটা দেখার জন্য আমি এই বিক্রিয়াগুলোকে দিতে পারি, এই বিক্রিয়াগুলোকে আমি দিতে পারি। এখন একটু তোমরা বলো এই জিনিসটা বুঝছো কিনা, তাইলে আমি এখান থেকে তোমাদেরকে একটা নতুন কনসেপ্টের দিকে ডাইভার্ট করব। স্যার কিভাবে বুঝবো কোনটা সরবে? ইথিন অপেক্ষা ইথাইন বেশি অম্লীয় কেন, এটা আমি একটু পরে, এই যে মাত্র বললাম না একটা নতুন কনসেপ্টে ডাইভার্ট করব, এই কনসেপ্টটাতে ডাইভার্ট করব। আগে এখানে খেয়াল করো, ঠিক আছে? এটার অ্যান্সার আমাদের আসতেছে। আচ্ছা স্যার কিভাবে বুঝবো কোনটা সরবে? ভাই অ্যালকাইন 1 এর মধ্যে হাইড্রোজেন তো আছেই একটা পুরা দুনিয়ার মধ্যে, দেখো ওই অ্যালকাইন 1 এর যে হাইড্রোজেন আছে সেটাই সরবে। আর এসব জায়গাগুলোতে তুমি যদি আমি বলো ভাই এখান থেকে কে যাবে কিভাবে বুঝবো, এখানে দেখো ধাতু তো একটাই আছে, এখানে আছে সিলভার ধাতু, এখানে আছে কপার ধাতু, আর তো কোনো ধাতু নাই। ধাতু ছাড়া কেউ কি এখানে সরাইতে পারবে? ধাতু ছাড়া কেউ সরাইতে পারবে না, ঠিক আছে? ভাইয়া একটু আবার বলবেন পুরাটা? না পুরাটা আবার বলবো না। ওকে, ওকে, এবার বুঝতে পারলে ভাই সিলভার কিভাবে হাইড্রোজেনকে সরাবে। কেন সিলভার হলো এখানে, সিলভার হলো এখানে আয়ন, আয়ন এখানে মনে রাখবা, এখানে এটা হলো সিলভার আয়ন। তুমি হয়তো জানো যে ধাতু হিসেবে, ধাতু হিসেবে হাইড্রোজেন বেশি শক্তিশালী, সিলভার কম, কিন্তু এখানে এটা কিন্তু ক্যাটায়নের হিসাব হচ্ছে। এটা কিসের হিসাব হচ্ছে? ক্যাটায়নের। এখানে হলো সিলভার প্লাস আর হাইড্রোজেন প্লাস। মনে রাখবা ধাতু হিসেবে হাইড্রোজেন বেশি শক্তিশালী, কিন্তু ক্যাটায়ন হিসেবে ক্যাটায়নের সক্রিয়তা ধাতুর সক্রিয়তার উল্টা। এই কারণে চাইলে সিলভার প্লাস হাইড্রোজেন প্লাসকে সরাই দিতে পারে। এখানে কিন্তু সিলভার প্লাস আছে, এই জন্য চাইলে কি করতে পারে, হাইড্রোজেনকে সরাই দিতে পারে। আবার দেখো উপরে কিন্তু ধাতু দিয়েই খেলা হয়েছে, সেখানে ধাতুর সক্রিয়তা কাউন্ট করতে হবে, ঠিক আছে? সক্রিয়তা যেখানে যেটার কাউন্ট করতে হয়। ওকে, এবার আসো ভাই, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানি, একটা জিনিস জানি, কি জানি? আমরা জানি যারা হাইড্রোজেন দেয় তাদেরকে আমরা কি বলি? আমরা অ্যাসিড কাদেরকে বলি? আমরা অ্যাসিড তাদেরকেই বলি যারা এইচ প্লাস দেয় বা যারা হাইড্রোজেন দেয়, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা ছোটবেলা থেকে অ্যাসিড বলি, অম্লধর্মী বলি। এখন তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এই যে রিয়াকশন গুলাতে অ্যালকাইন 1 কি করলো? অ্যালকাইন 1 কিন্তু প্রতিবারই এইচ প্লাস দিয়ে দিছে, হাইড্রোজেন দিয়ে দিছে, প্রতিবারই দেখো হাইড্রোজেনটা ছেড়ে দিছে, হাইড্রোজেনটা ছেড়ে দিছে। তাহলে আমরা কি বলতে পারি না যে অ্যালকাইন 1 অম্লধর্মী? দেখো অ্যালকাইন 1 প্রতিস্থাপন দেয়, এবং আমরা এটাও বলতে পারি যে আমাদের যে অ্যালকাইন 1 আছে এটা হলো অম্লধর্মী। অম্লধর্মী কেন বলতেছি? কারণ তার মধ্যে একটা অ্যাসিডের প্রপার্টি আছে, সেটা হলো সে এইচ প্লাসকে ছেড়ে দেয়, এইচ প্লাস চলে যাইতে পারে তার মধ্যে থেকে। এজন্য আমরা বলতে পারি অ্যালকাইন 1টা হলো কি ভাইয়া? অ্যালকাইন 1 অম্লধর্মী। এখন এই যে অম্লধর্মী অ্যালকাইন 1, সেটার জন্য আমরা কোন দুইটা পরীক্ষা একদম ইজিলি দেখাইতে পারি? যে দেখো দুইটা পরীক্ষায় কিন্তু কি হয়েছে, হাইড্রোজেন, যদিও দুইটা আসলে একই পরীক্ষা, দুইটা ভিন্ন যৌগের জন্য আমি দেখাইছি। এখানে কি হয়েছে, হাইড্রোজেন উড়ে চলে গেছে। তো এখানে প্রত্যেকটা বিক্রিয়াকে অ্যালকাইন 1 এর শনাক্তকারী বিক্রিয়া বলা যায়। আর উপরের যে দুইটা বিক্রিয়া আছে এই দুইটাকে আমরা বলতে পারি অ্যালকাইন 1 এর অম্লধর্মিতার পরীক্ষা। উপরের দুইটাকে কি বলা হয়? উপরের দুইটাকে বলা হয় অ্যালকাইন 1 এর অম্লধর্মিতার পরীক্ষা, অম্লধর্মিতার টেস্ট, ঠিক আছে?
তার মানে সবগুলো বিক্রিয়াই হলো অ্যালকাইন 1 শনাক্তকারী বিক্রিয়া। তার মধ্যে প্রথম দুইটাকে আবার স্পেশালি আমরা অ্যালকাইন 1 এর অম্লধর্মিতার পরীক্ষা বলে আমরা ডাকতে পারি। এখন একটু খেয়াল করো ভাই, এই যে অ্যালকাইন 1 এর অম্লধর্মী আমি বলে দিলাম, এখন প্রশ্ন আসে না যে ভাই আপনি শুরু থেকে অ্যালকিন এবং অ্যালকাইনকে তো একসাথে পড়াইলেন, সেখানে অ্যালকিনটা অম্লধর্মী না হয়ে অ্যালকাইন 1 কেন অম্লধর্মী হইল? এই প্রশ্নটা তো আসতে পারে। তো আসো আমরা এখন সেই জিনিসটাই পড়ব যেটা হলো আমাদের সবার কোশ্চেন। একটু আগে আলসামি মেবি প্রশ্ন করছে না যেন কে, হ্যাঁ আলসামি হবে মেবি, সে প্রশ্ন করছিল যে ভাই অ্যালকাইন 1 এইটাই কেন অম্লধর্মী? ঠিক আছে, এটা অম্লধর্মী কেন? আসলে পুরা প্রশ্নটা হইল যে অ্যালকিন তো অম্লধর্মী না, অথবা অ্যালকেন অম্লধর্মী না, অ্যালকাইন কেন অম্লধর্মী হলো, এটা হলো আসলে মেইন কোশ্চেন। এখন আসো এই অ্যালকাইন 1 কেন অম্লধর্মী আমরা সেটার সন্ধান করব। তিনটার মধ্যে আমরা কম্পারিজন করব। সবাই সামনে তাকাও, চোখ বন্ধ করে সামনে খেয়াল করো। আমরা তিনটা কার্বন নিলাম, ঠিক আছে, তিনটা কার্বন নিলাম, 1 2 3। এই কার্বনটা আমি বলতে চাচ্ছি যে এটা হলো একটা অ্যালকেনের কার্বন, এটাকে আমি তোমাকে বললাম যে এটা হলো একটা অ্যালকিনের কার্বন, এবং এটা একটা অ্যালকাইনের কার্বন। এখন এই তিনটার আমি যখন সংকরিত অরবিটাল আঁকবো, এগুলার অরবিটাল কেমন হবে জানো? অ্যালকেনের অরবিটালটা হবে এইরকম, অ্যালকিনের অরবিটালটা হবে এইরকম, এবং অ্যালকাইনের অরবিটালটা হবে এইরকম। কথা হলো কেন ভাই তিনটা দেখতে তিন রকম হইল কেন? এর কারণটা খুব ক্লিয়ার, একটু খেয়াল করো, বুঝো আগে। অ্যালকেনের সংকরায়ন হলো sp3, আমরা সবাই জানি, কারণ ওর মধ্যে 4টা সিগমা বন্ড থাকে। অ্যালকিনের সংকরায়ন হলো sp2, এবং অ্যালকাইনের সংকরায়ন হলো sp। তৃতীয় অধ্যায়ে এগুলো পড়ানো হয়েছে। এখন যদি কেউ আবার জিজ্ঞেস করো যে ভাই কিভাবে সংকরায়ন sp3 ছিল, সেটা এখন আমি ব্যাখ্যা করতে পারবো না। তোমরা শুধু জেনে রাখো যে হ্যাঁ সংকরায়ন এগুলা হয়, আর যারা বুঝছো তারা তো অলরেডি বুঝছোই। এখন এই sp3 মানে কি? sp3 মানে হলো ভাইয়া দেখো, sp3 মানে হলো এখানে টোটাল 4টা অরবিটাল আছে, একটা s আছে, 3টা p আছে। তুমি একটা s এবং 3টা p কে ভালো করে মাখাইছো, সেটাকে বলা হয় sp3। আমি তাহলে বলতে পারি যেহেতু 4টার মধ্যে একটা হলো s, বাকি 3টা হলো p, একটা হলো s, বাকি 3টা হলো p, তার মানে 25% হলো এস এবং 25% এস এবং 75% হলো এখানে পি। আসসালামু আলাইকুম, হ্যাঁ বলেন। আমি যে অনলাইনে ক্লাস নিচ্ছি। ভালো আছে, ওকে। এরপরে খেয়াল করো ভাই, আমাদের এখানে sp2, যেটা sp2 এর মধ্যে কি হচ্ছে, খুব মনোযোগ দিয়ে সবাই এখন দেখবা, কেউ লিখলে তার চামড়া তুলে আমি জানলা দিয়ে বাইরে ফেলে দেবো বলে দিলাম সামনে। এখানে sp2 মানে টোটাল 3টা আছে, একটা s 2টা p, টোটাল আছে 3টা। 3টার মধ্যে একটা হলো s, তার মানে 3 ভাগের 1 ভাগ হলো s, আর 3 ভাগের 2 ভাগ মানে 66.67% হলো p। আর এখানে তুমি খেয়াল করো, এখানে 50% এস আর 50% হলো পি। কেন 50-50? কারণ টোটালি হলো এসপি, আর এসপি এর মধ্যে আমরা কি দেখতেছি ভাই, যেহেতু দুইটার মধ্যে একটা এস একটা পি, অর্ধেক হলো এস অর্ধেক হলো পি। এই হলো আমাদের পার্সেন্টেজ গুলো। এখন কথা ভাই পার্সেন্টেজ আপনি কেন গেছেন? পার্সেন্টেজে যাওয়ার কারণ হলো, দেখো ভাই দেখো ভাই, একটা এস দেখতে কেমন? একটা এস দেখতে এরকম গোলগাল, একটা এস দেখতে, এই যে আমি যদি এখান থেকে এক্সাক্ট শেপ নিয়ে আঁকি, একটা এস দেখতে হলো এরকম,
যেটাকে বলা হয় গোলক আকার। এটাকে কি বলা হয়? এটাকে বলে একটা গোলকের ন্যায়। এস হলো গোলকের ন্যায়। আর একটা পি দেখতে কেমন? একটা পি দেখতে হলো এরকম ডাম্বেলের মতো লম্বা, ডাম্বেলের মতো লম্বা। এখন তাইলে বুঝো ভাই, এখন যেখানে 75% পি আছে, পি মানেই হলো লম্বা হবে, পি মানেই লম্বা হবে। আর মাত্র 25% আছে এস, এইটা দেখতে কি লম্বাটে হবে না? খুবই স্বাভাবিক এটা লম্বাটে হবে। আর যেখানে এস এর পার্সেন্টেজ দেখো এখানে বেড়ে গেছে, যত বেশি এস বেড়ে যাবে তত গোলগাল হবে, তত কি হবে? গোলগাল হবে। আর পি বেশি হইলে লম্বা হবে। তাহলে দেখো এখান থেকে এখানে এস বেড়ে গেছে, পি কমে গেছে, এবং দেখো এটা আরেকটু গোলগাল হয়েছে, এটা লম্বা, এটা একটু গোলগাল। আর যখন পি এর মান আরো বেড়ে গেছে, 50% হয়ে গেছে, তখন দেখো এটা একদম গোলগাল হয়েছে, একদমই গোলগাল একটা অরবিটাল হয়েছে। বেশি গোলগাল হয়ে গেছে, হ্যাঁ আমি আর একটু কম গোলগাল করি, বেশি গুলুমুলু হয়ে গেছে, এত গুলুমুলুও না। এই যে ধরো এরকম একটা অবস্থা, গুলুমুলু আছে। হ্যাঁ, এখন তাহলে ভাই এই যে আকারগুলা, এগুলা কি আমরা বুঝতে পারছি? যত বেশি এস, যত বেশি এস তত বেশি গোলগাল, আর যত বেশি পি তত বেশি লম্বাটে। এখন এদের সাথে এবার কে যুক্ত হয় ভাই? এই অ্যালকেন হোক আর অ্যালকিন হোক, তাদের সাথে সবার সাথে কে যুক্ত হয়? সবার সাথে হাইড্রোজেন যুক্ত হয়। সবার সাথে কে যুক্ত হয়? সবার সাথে হাইড্রোজেন যুক্ত। এই যে আমি সবার সাথে একটা করে হাইড্রোজেন দিলাম। এখন হাইড্রোজেন দেওয়ার পরে কি হয়? হাইড্রোজেন দেওয়ার পরে আসলে হাইড্রোজেন কিভাবে যুক্ত হয়? এখানে হলো দুইটা ইলেকট্রন থাকে, একটা হাইড্রোজেনের আর একটা হলো কার? একটা হাইড্রোজেনের একটা কার্বনের। এখানেও দুইটা ইলেকট্রন থাকে, একটা হাইড্রোজেনের একটা কার্বনের। এখানেও দুইটা ইলেকট্রন থাকে, একটা হাইড্রোজেনের একটা কার্বনের। এখন মজার ব্যাপারটা হলো, দেখো মজার ব্যাপারটা হলো, আমাদের কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, পার্থক্য মাত্র 0.4 এর, খুবই অল্প একটু পার্থক্য। এই অল্প পার্থক্যের কারণে কার্বনের এমন শক্তি নাই যে কার্বন ওর থেকে ইলেকট্রন নিয়ে নিবে। দেখো এখানে অনেক দূরে আছে, এখানে দূরত্বটা কমার সাথে সাথে কার্বনের কিন্তু ইলেকট্রনগুলোর প্রতি টান বাড়ছে, কিন্তু তাও সে কি করতে পারতেছে না, পুরাপুরি নিতে পারতেছে না। বাট এখানে একটু খেয়াল করো তো, এখানে এই ইলেকট্রনগুলার একদম কার্বনের কাছে চলে আসে। ওই হিসেবে দেখো এখানে দূরত্ব কত বেশি, এখানে দূরত্ব কত বেশি। তো আমরা বলতে পারি যে অ্যালকাইন ওয়ানে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রন কার্বনের সবচেয়ে কি থাকে? সবচেয়ে কাছে থাকে। সবচেয়ে কাছে থাকে বলে কার্বন ইলেকট্রনগুলোকে টেনে নিজের কাছে নিয়ে নেয়, টেনে নিজের কাছে নিয়ে নেয়। জাস্ট ইমাজিন যে কার্বন যখন ইলেকট্রন দুইটাকে কাছে পেয়ে, ওর যেহেতু তড়িৎ ঋণাত্মকতা একটু বেশি আছে এবং সে অনেক কাছে ইলেকট্রনগুলোকে পেয়েছে, সে তখন টান দিয়ে নিজের কাছে ইলেকট্রনগুলোকে নিয়ে নিল। নিয়ে নেয়ার কারণে হাইড্রোজেন কিসে পরিণত হয়? হাইড্রোজেন হলো এইচ প্লাসে পরিণত হয়, যেহেতু ওর হাইড্রোজেন নিয়ে ইলেকট্রন নিয়ে গেছে, এইচ প্লাসে পরিণত হয়ে সে চলে যায়। তার মানে আমরা বলতে পারি কার্বন যখন ইলেকট্রনগুলোকে নিজের কাছে নিয়ে নেয় থাকে বলে কার্বন ইলেকট্রন, এখানে আবার ইএসসি দেখে তোমরা কনফিউজ হয়েও না, হ্যাঁ তোমরা বানান করে কার্বন লিখো, যে ইলেকট্রন কার্বনের সবচেয়ে কাছে থাকে বলে কার্বন ইলেকট্রনগুলোকে টেনে নিজের কাছে নিয়ে নেয়। সুতরাং এইচ প্লাস মুক্ত হয়। কি মুক্ত হয়? এইচ প্লাস মুক্ত হয়। আর যে এইচ প্লাস দেয়, যারা এইচ প্লাস দেয় তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি তারা অম্লধর্মী। তাহলে দেখো তো এখানে অ্যালকাইন ওয়ান কি ভাই? অ্যালকাইন ওয়ান এইচ প্লাস দিল না, তাহলে অ্যালকাইন ওয়ান অবশ্যই অম্লধর্মী। অ্যালকাইন ওয়ান কি ধর্মী? অম্লধর্মী। তাহলে ভাইয়া একটু বলো, সবাই আগে লিখো, তারপর বলো কে কি বুঝো নাই আর কে কি বুঝছো।
শুধু কি অ্যালকেন ওয়ান অম্ল ধরবে, বাকি অ্যালকিন গুলা, বাকি অ্যালকিন কি রে ভাই, এটা কি লিখছে, অ্যালকাইন। আচ্ছা দেখো, বাকি অ্যালকাইন গুলা, এই যে এখানে আছে অ্যালকাইনের এই যে সেই ট্রিপল বন্ড, দুই জায়গায় হাইড্রোজেন আছে, যেই কার্বন গুলাতে অ্যালকাইন, এই যে 2 আর 3, এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন নাই, তাহলে সে কিভাবে অম্লধর্মিতা দেখাবে? ঠিক আছে, কিভাবে দেখাবে? তার তো দেখানোর ওয়ে নেই, তার কাছে হাইড্রোজেনই নেই। অ্যালকাইন ওয়ান ছাড়া অন্য অ্যালকাইনের কাছে হাইড্রোজেন থাকে না। আমি বলি না ভাই এই যে এখানে তো হাইড্রোজেন আছে, কিন্তু ভাই এটা তো অ্যালকাইনের কার্বন না, এটা অ্যালকেনের কার্বন। এখানে কার্বন কার্বন কি নেই, ট্রিপল বন্ড না, এটা অ্যালকেনের ধর্মী হবে, এইটা আর ওই ইয়েতে যাবে না। বুঝতে পারছো? অ্যালকাইন ওয়ান ছাড়া অন্যগুলো এর জন্য অম্লধর্মী হবে না। ওকে, অনলাইনে চামড়া তোলা অসম্ভব না, এই কথা বলার জন্য চামড়া তুলে গরুকে খাওয়াই দিবে একদম। এই বুঝছি। বুঝছি। ওকে, তাইলে এখন বলো, যদি আমাদেরকে কেউ বলে যে অ্যালকাইন ওয়ান অম্লধর্মী কেন, অথবা অ্যালকিনের চাইতে অ্যালকাইন কেন অম্লধর্মী বেশি, অথবা কেউ যদি আমাদেরকে বলে যে অ্যালকাইন ওয়ানের অম্লধর্মিতার পরীক্ষা দেখাও, কেউ যদি বলে অ্যালকাইন ওয়ানের শনাক্তকারী পরীক্ষা দেখাও, আমরা আশা করি সবগুলাই পারবো। তারপর কেউ যদি বলে অ্যালকিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না কেন, সেটা কিন্তু এই চিত্রটাই বলবো যে এখানে দূরত্ব অনেক বেশি, তাই কার্বন ইলেকট্রনগুলো নিয়ে নিতে পারে না। বুঝতে পেরেছি? বুঝতে পারছি ভাইয়ারা? এই হলো আমাদের তাইলে অ্যালকিন ও অ্যালকাইনের 3 নাম্বার বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়ার সামারি। কার সামারি? প্রতিস্থাপন বিক্রিয়ার সামারি। এই যে ধরো রাশিদুল ইসলাম শান্ত, ও কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তিশালী 50% এস 50% পি, দূরত্ব তাই কার্বন, তোমার এত কিছু লেখার দরকারটা কি? হ্যাঁ, তুমি কি মানে এই ক্লাস করতেছো নাকি তুমি এই কমেন্ট করতেছো? দেখো আমি এই কথাগুলাই বলছি, নতুন করে এগুলা লিখার দরকার নাই, ঠিক আছে? নতুন করে এসব লিখার দরকার নাই। অ্যান্ড আমার ক্লাসে মানে ওই দরকারি কথা ছাড়া বেদরকারি কথা না বললেই আমি খুশি হই। আমি এমনে যেরকম মজা করতে পছন্দ করি, একইভাবে কাজের সময়ে অকাজ করাকে চরম লেভেলের অপছন্দ করি। ঠিক আছে, পড়াশোনার টাইমে পড়াশোনা, কোনো অকাজ করা যাবে না। আর তোমরা ট্রাই করবা লাইভ ক্লাসের নোট লাইভ ক্লাসে করতে, তবে নোট করার টাইমে অবশ্যই মাথায় রাখবে আমি যখন লেকচার দিচ্ছি, আমি যখন বয়ান দিচ্ছি, বুঝাচ্ছি, তখন লিখা হারাম। তারপরে লিখবা, মানে আমি যখন এই যে গ্যাপে যখন বলি বুঝছো কিনা তখন লিখবা, তখন লিখতে না পারলে পরে দরকার হলে ক্লাস আবার দেখে নোট তুলে নিবা বা স্লাইড দেখে তুলে নিবা। ঠিক আছে, তাহলে 3 নাম্বার বিক্রিয়া বুঝলাম। 4 নাম্বারে যেটা আছে জারণ, জারণটা একটু দেখি। হ্যাঁ, জারণ কি হয়? জারণ, জারণ পড়াইলে তোমরা একটু কনফিউজ হয়ে যাবা, তাও দেখাই। 4 নাম্বার বিক্রিয়া জারণ। জারণ মনে রাখবা, জারণ 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 শুধুমাত্র অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? অ্যালকিন বা অ্যালকাইনের যে জারণ, এটা অনলি ফর অ্যাডমিশন, এটা একাডেমিকে ইউজ করবা না, এটা একাডেমিকে ইউজ করলে গ্যাঞ্জাম লেগে যায়। ঠিক আছে, এটা অনলি ফর অ্যাডমিশন। তোমাদেরকে দেখাইতে অনেক কিছু ভয় পাই, কারণ তোমরা অ্যাডমিশনের জন্য যেটা, সেটাও তোমরা পরে দেখি যে একাডেমিকে লিখে দিয়ে বসে আছো, তখন যে ইচ্ছা করে, তখন ইচ্ছা করে বস্তা বাইন্ধে নদীতে ফালাই দেই। দেখো জারণ কি, জারণের বেলায় 2টা কথা মনে রাখবা। একটা কথা হলো কথা নাম্বার 1, অ্যালকিনের জারণ, অ্যালকিনের জারণ খুব
কঠিন, অ্যালকিনের জারণ খুবই কঠিন, এটা মানে হইতেই চায় না, খুব কষ্ট। আর অ্যালকাইনের জারণ মনে রাখবা, অ্যালকাইনের জারণ খুব সোজা, খুব সোজা। অ্যালকিনের জারণ খুব কঠিন, অ্যালকাইনের জারণ খুব সোজা, খুব সোজা, সেই মজা। দেখো কিভাবে আমরা প্রথমে যদি একটা অ্যালকিনের বিক্রিয়া করতে চাই, একটা অ্যালকিনের ধরো আমি জারণ করব। এখন যে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে ভাই ওর জারণ করা খুবই কঠিন, যার জারণ করা খুবই কঠিন তার জন্য আমরা কোন প্রভাবক ইউজ করব। দেখো আমি জারকের মধ্যে 1 নাম্বার প্রভাবক যেটা ছিল সেখানে লিখছি এটা এক্সট্রিম লেভেলের একটা প্রভাবক, এক্সট্রিম লেভেলের একটা প্রভাবক। এটা শুধুমাত্র অ্যালকিনের জারণে ব্যবহৃত হয়। এক্সট্রিম নামে একটা প্রভাবককে আমি মার্ক করছিলাম, সেটা কোনটা, সেটা হলো KMnO4 যোগ অ্যাসিড। এটা হলো এক্সট্রিম লেভেলের একটা প্রভাবক। এই প্রভাবকটা দিলে কি হবে, এই প্রভাবকটা দিলে যেখানে ডাবল বন্ড আছে সেখানে যৌগটা ভেঙে যাবে, এখানে যৌগটা ছিঁড়ে যাবে, এবং যেই বরাবর ছিঁড়বে সেখানে অ্যাসিড তৈরি হবে। অ্যাসিড যেমন দেখো RCH না, এখানে তৈরি হবে RCOOH, এবং দেখো এখানে R'(C)OH। একটা যৌগ ছিঁড়ে দুইটা যৌগ তৈরি হবে, দুইটা অ্যাসিড তৈরি হবে। এই পাশ একটা অ্যাসিডে পরিণত হবে, এই পাশ আরেকটা অ্যাসিডে পরিণত হবে। এই পাশ একটা অ্যাসিড, এই পাশ আরেকটা অ্যাসিডে পরিণত হবে, দুই পাশ দুইটা অ্যাসিডে পরিণত হবে। এবার আসো ভাই, আমি যদি এখানে RCR' অ্যালকাইন দেই, অ্যালকাইনের যদি আমি জারণ করতে চাই, অ্যালকাইনের যদি আমি জারণ করতে চাই তাহলে আমি বলছি যে ভাই অ্যালকাইনের জারণ করা খুব সোজা। জারণ যদি খুব সোজা হয় সেক্ষেত্রে আমরা KMnO4 যোগ ক্ষার ব্যবহার করব। ক্ষার, তুমি দেখো আমি যে বেসিক নাম্বার 6 পড়াইছিলাম সেখানে আমাদের এই জারকের মধ্যে এই লিস্টটা ছিল, এই জারকটা ছিল KMnO4 যোগ ক্ষার, যেটার পাশে লেখা ছিল এটা হলো মৃদু জারক বা দুর্বল জারক, মৃদু বা দুর্বল। যেহেতু ভাই খুব সোজা ভাবে ওকে জারণ করা যায়, খুব ইজিলি জারণ করা যায়, তাহলে আমি কেন অনেক কঠিন জারক ইউজ করব, আমি সেখানে দুর্বল একটা শেষ করে দিব, জারণ করা একদম সোজা। এই যে যেখানে ডাবল বন্ড আছে ওইখানে ভেঙে যাবে, ভেঙে কি হবে, ভেঙে হলো এই পাশে একটা অ্যাসিড, এই যে অ্যাসিড, আর এই পাশে আরেকটা অ্যাসিড, শেষ। কি সোজা একদম। আর এটা প্রচুর কঠিন ভাই, ভয়ঙ্কর লেভেলের কঠিন। ঠিক আছে, এই কারণে আমরা এক্সট্রিম একটা জারককে ইউজ করব। এখন এই বিক্রিয়াগুলা অ্যাডমিশন ছাড়া আমাদের কোথাও লাগবে না, তবে একটা বিক্রিয়া আমাদের লাগতে পারে। ঠিক আছে, এটা আমাদের সামনে লাগবে। ঠিক আছে, এটা কোনটা, দেখো অ্যালকিনেরই একটা জারণ। আমার কাছে ধরো এরকম একটা যৌগ আছে, এই যে এই যৌগটা, এই যৌগটা দেখো, দেখো এটা কিন্তু কোনো অ্যারোমেটিক যৌগ না, এটা একটা সাইক্লিক যৌগ, এবং এটা হলো একটা সাইক্লিক যৌগের মধ্যে এটা একটা অ্যালকিন। দেখো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এটাকে বেনজিনের সাথে তুলনা কইরো না, বেনজিনের মধ্যে 3টা ডাবল বন্ড থাকে কিন্তু এখানে একটা ডাবল বন্ড, তার মানে এটা একটা অ্যালকিন। তবে এটা হলো একটা সাইক্লো অ্যালকিন, মানে চাক্রিক অ্যালকিন। কেমন অ্যালকিন ভাইয়া, এটা একটা, এটা একটা সাইক্লো অ্যালকিন, এটা একটা সাইক্লো অ্যালকিন। তো এটা যেহেতু একটা অ্যালকিন, ওকে যদি আমি জারণ করতে চাই, ওকে যদি আমি জারণ করতে চাই আমি কি দিব চান্দুরা, আমি দিব হলো KMnO4 যোগ অ্যাসিড। এখন KMnO4 যোগ অ্যাসিড দিলে ভাইয়া কি বলছে, ভাইয়ার কথা শুনো, ভাইয়া বলছে যেখানে ডাবল বন্ড সেই বরাবর ছিঁড়ে যাবে এবং ছিঁড়ে সেখানেই অ্যাসিড তৈরি হবে। তাহলে ভাইয়া দেখো এই বরাবর ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে এখানে যে কার্বন আছে একটা অ্যাসিড, এখানে আরেকটা অ্যাসিড। দেখো আমি প্রথমে একটু ছিঁড়ে দেই,
প্রথমেই আমি ছিঁড়ে দিলাম, এই যে যেখানে ডাবল বন্ড আছে, যেখানে ডাবল বন্ড আছে সেখানে ছিঁড়ে দিছে। হ্যাঁ, যেখানে ডাবল বন্ড আছে সেখানে ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে এখানেই একটা অ্যাসিড তৈরি হয়েছে, আবার এখানে একটা অ্যাসিড তৈরি হয়েছে। যেখানে ডাবল বন্ড সেখানে ছিঁড়ে গিয়ে অ্যাসিড হয়। এখন এখানে তো একটা যৌগই তৈরি হবে, যেহেতু এটা একটা চাক্রিক যৌগ, একটা যৌগই তৈরি হবে। এই যৌগটার সংকেত কি দেখো, এই যৌগটার অ্যাকচুয়াল সংকেত হলো এই যে এখানে একটা সি ডাবল এইচ আছে, এখানে আরেকটা সি ডাবল এইচ আছে, এখানে দেখো কি আছে, CH2, এটাও CH2, এটাও CH2, এটাও CH2। ঠিক আছে, কারণ মাঝে যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, কোন একটা জায়গায় কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে ওইখানে কার্বনের সাথে আর দুইটা হাত খালি থাকে। হ্যাঁ, যেমন ধরো এই কার্বনে যে দুইটা হাইড্রোজেন আমি কেমনে বুঝছি, ধরো এখানে একটা কার্বন আছে, তাহলে ওর এক হাত দুই হাত, বাকি দুই হাতে কি আছে, দুইটা হাইড্রোজেন। একইভাবে সবাই এখানে CH2, চারটা CH2 আছে। দেখো আমি এখন কিন্তু বলতে পারি যে এখানে হলো এই যে প্রথমে ধরো HCOOH, HOOC, তারপরে CH2, 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 কয়টা CH2 আছে, চারটা হলো CH2 আছে, এবং তারপরে আরেকটা COOH আছে, COOH আছে। এই হইলো আসল যৌগ। এই হইলো কি, এই হইলো আমাদের আসল যৌগ। বলো তো এই যৌগটা তোমরা 9-10-এ দেখছো, এই যৌগটার নাম কি ভাইয়া? এই যৌগটার নাম হলো এডিপিক অ্যাসিড। এই যৌগটার নাম হলো এডিপিক অ্যাসিড। এডিপিক অ্যাসিড তোমরা কোথায় পড়ছো? এটাকে তোমরা পড়ছো হলো নাইলন 6,6 এর মধ্যে পড়ছো। এটা একটা নাইলন 6,6 এর মনোমার। এটা কি? এটা নাইলন 6,6 এর মনোমার। বলো এবার এই জারণটা বুঝতে পারছো কিনা ভাইয়া? জারণটা বুঝতে পারছো কিনা ভাইয়া? ওই চার্টটা কি মুখস্থ করবো? প্রভাবক নামায়ের চার্ট পুরা মুখস্থ করার দরকার নাই, এভাবে ইউজ করতে করতে আমরা বুঝে যাব। ঠিক আছে, এ লেখা হয়েছে এডিপিক অ্যাসিড, এডিপিক অ্যাসিড। ঠিক আছে, ওকে, এডিপিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট আমরা এডিপিক অ্যাসিড বানানোর জন্য। একটা সাইক্লোঅ্যালকিন থেকে বা সাইক্লোঅ্যালকিন, আবার যদি আমি ওর স্পেসিফিকলি নাম বলতে চাই, ওর নাম কিন্তু হবে সাইক্লোহেক্সিন। হ্যাঁ, যেহেতু 6 কার্বনের জন্য নাম হবে হেক্সিন। সাইক্লোহেক্সিন থেকে এই যে এডিপিক অ্যাসিড বানাই ফেললাম KMnO4 যোগ HCl দিয়ে। তাহলে জারণটা বুঝতে পেরেছি, জারণ বুঝতে পেরেছি ভাইয়ারা। এবার আসো 5 নম্বরে বিজারণ। আই হাই, বিজারণ মানে কি ভাইয়ারা? বিজারণ মানে হলো কোনো একটা যৌগ থেকে, কোনো একটা যৌগ থেকে অক্সিজেন বের করে দেয়া অথবা হাইড্রোজেন ইন করা। এখন এই জিনিস তো আমরা সকাল বিকাল ঘুম থেকে উঠার আগে, ঘুমানোর আগে সারাক্ষণই অ্যালকিন অ্যালকাইনের সাথে করে থাকি। কিভাবে করি? এই যে আমরা সব সময় এখানে হাইড্রোজেন ইন করি। হ্যাঁ, এই যে নিকেল বা প্লাটিনাম 180 ডিগ্রি সেলসিয়াস, CH3, CH3 হাইড্রোজেন ইন করলা। তারপরে তুমি যদি অ্যালকাইন দাও, হ্যাঁ, অ্যালকাইন দিলে দুইটা হাইড্রোজেন দিতে হয়। তারপরে নিকেল বা প্লাটিনাম 180 ডিগ্রি সেলসিয়াস দিলে এখানেও কি তৈরি হয়? অ্যালকিন তৈরি হয়। তাহলে বিজারণটা হলো হুদাই একটা জিনিস যেটা আমরা 1 কোটি বার করছি এখন পর্যন্ত। কয় কোটি বার করছি? 1 কোটি বার করছি, 1 কোটি বার করছি। ঠিক আছে, ওইটা বোরিং লাগতো। কোনটা বোরিং লাগতো? ছি ছি, ওটা বোরিং লাগার কি আছে? নাইলন 6,6, 6,4, 6,10 এগুলো যদি 9-10-এ বানানো শিখো তাহলে তোমার কাছে ঘনীভবন বিক্রিয়াটা অনেক অ্যামেজিং একটা জিনিস। আমাদের 9-10-এর এডুকেশন সিস্টেমটাই বাজে। বাজে অর্ধেক বানাইছে আমাদের বই, আর অর্ধেক বানাইছে আমাদের টিচাররা। বই বানাইছে কিভাবে? বইতে তো সব কিছু দেয় নাই, যা দিচ্ছে ভুলভাল ভরা।
আর আমাদের টিচাররা বাকি অর্ধেক বানাইছে, ওনারাও বইয়ের বাইরে একটা লাইনও পড়াইতে চায় না, একটা লাইনও, মানে বইয়ে একটা জিনিস মুখস্থ করে দিচ্ছে, ওনারাও চাই তোমরা মুখস্থ করো, কিন্তু ওনারা যদি বিক্রিয়াগুলোর একটু ব্যাকগ্রাউন্ড, একটু হিস্ট্রি, একটু ডিটেলস বুঝাইতো, তাইলে দেখতে যে এই এসএসসির অর্গানিক তোমাদের কাছে পান্তা ভাত হয়ে যেত। 50% পড়াই এসএসসিতে পড়া হয়ে যেত, অর্ধেক পড়া হয়ে যেত, কিন্তু কিছু করার নাই। দুঃখের বিষয় যে আমাদের এসএসসিতে কদু পড়ানো হয়, কদু। এবার আসো 6 নাম্বার। 6 নাম্বার বিক্রিয়াটা কি? 6 নাম্বার হলো পলিমারকরণ। পলিমারকরণ, পলিমারকরণ বিক্রিয়া, এটা শুরু করার আগে একটু বলি, পলিমারকরণ বিক্রিয়া কিন্তু 2 প্রকার। একটার নাম হলো সংযোজন অথবা দ্রুত পলিমারকরণ। এখন সংযোজন বা দ্রুত শব্দটা তোমরা ওই বিক্রিয়ার প্রকারভেদের মধ্যেও পড়ছো, সেখানে তোমরা দেখছো যে সংযোজন বিক্রিয়া মানেই পাই বন্ড ভাঙতে হয়। সংযোজন মানেই কি করতে হয়? পাই বন্ড ভাঙতে হয়। ঠিক এখানেও তাই, এখানেও পাই বন্ড ভেঙে দুই হাত ফাঁকা করব আমরা। পাই বন্ড ভেঙে কি করব? 2 হাত ফাঁকা করব। এটাই হলো সংযোজন পলিমার, আমি একটু পরেই দেখাচ্ছি। আর আরেকটা হলো ঘনীভবন পলিমার। ঠিক আছে, ঘনীভবন, ওই যে তোমরা এডিপিক অ্যাসিড যেটার বদনাম করলো আর কি, নাইলন 66, ঘনীভবন পলিমারকরণ হলো সেটাই। এখানে আরো অনেকগুলো বিক্রিয়া আমরা পড়বো। ঘনীভবন পলিমারে মনে রাখবা পানি বের করা হয়। ঘনীভবন পলিমারে কি বের করা হয়? পানি বের করা হয়। এখন তুমি বলো তো ভাইয়া, আমাদের অ্যালকিন আসলে সংযোজন পলিমার দেয়, তো আমরা এখন আসলে সংযোজন পলিমারকরণটা পড়ব। আর ঘনীভবন পলিমারটা মনে রাখবা, এটা আমরা অ্যালডিহাইড কিটোনে গিয়ে পড়ব, কারণ অ্যালডিহাইড কিটোন এই বিক্রিয়াগুলা বেশি দেয়। অ্যালডিহাইড কিটোনে গিয়ে তখন পড়ব, বা এর আগেও ঘনীভবন আমরা অনেক কারণে পড়ব, তবে ঘনীভবন পলিমারটা ওইখানে গিয়ে হালকা করে একটু পড়ব, অত বেশি আমাদের লাগবে না। ঠিক আছে, ঘনীভবন পলিমার সেখানে গিয়ে পড়ব। তাহলে আজকে আমাদের পড়ার টপিক কি হবে? আজকে আমাদের পড়ার টপিক কি হবে? ওই বই 1 ঘন্টায় শেষ করা যাবে মনে হয় এখন। ট্রু, এই এসএসসি পাস করার পরেই বোঝা যায় যে এসএসসিতে পড়াশোনা তো ছিল না, হুদাই ভুং ভাং করে আমাদেরকে এতদিন ধরে এই বইটা পড়ানো হয়। মানে অর্গানিক তোমাদের এই 8 লেকচারে আমি যা পড়াইছি, তোমাদের পুরা বইতে মনে হয় তাই আছে। পুরা বইতে এর চাইতে কম জিনিস আছে, হয়তো এর চাইতে বেশি জিনিস থাকার কথা না। ঠিক আছে, হুদাই কিছু সংজ্ঞা ফঙ্গা দিয়ে আজাইরা একটা বই বানাই রাখছে। ঠিক আছে, তো আসো আজকে আমাদের পড়াশোনা হলো সংযোজন বা দ্রুত পলিমারকরণ নিয়ে। তাহলে আজকে আমরা পড়ব সংযোজন বা দ্রুত পলিমারকরণ, যেখানে আমরা পাই বন্ড ভেঙে 2 হাত ফাঁকা করব। এখন সংযোজন বা দ্রুত পলিমারকরণ কার কার হয়? যদিও আমরা পড়বো শুধু অ্যালকিন আর অ্যালকাইনেরটা, কিন্তু আরো কারো হয় কিনা আমরা সেগুলো একটু মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, সংযোজন বা দ্রুত পলিমারকরণ এই জিনিসটা, এগুলো প্রকারভেদ না বেসিক্যালি, আবার ভাইবো না প্রকারভেদ। এটা কার হয়? অ্যালকিনের হয়, অ্যালকিনের সংযোজন করা যায়। অ্যালকাইনের হয়, এটা মিথানেলের হয়, এটা ইথানেলের হয়। মিথানেল ইথানেল দুটো কিন্তু অ্যালডিহাইড, এই দুইটা অ্যালডিহাইডেরও কি হয়? সংযোজন বা দ্রুত পলিমারকরণ হয়। এখন অ্যালকিনের কি পলিমার পাওয়া যায়? অ্যালকিনের প্রথম যে পলিমারটা পাওয়া যায় সেটার নাম হলো পলিথিন। তারপরে যেটা পাওয়া যায় সেটার নাম হলো পলিপ্রোপিন।
পলিপ্রোপিন। তোমাদের 9-10 এগুলো পড়াগুলো কি স্কিপ করেছে, অল্প এক লাইন দিয়ে পলিথিন দিয়ে চলে গেছে, ঠিক আছে। তারপরে পড়ানো হয় আছে হলো বানানো যায় পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। তারপরে বানানো যায় হলো পিভিএন, পলিভিনাইল নাইট্রাইল। তারপরে চাইলে বানানো যায় পিভিএ, পলিভিনাইল অ্যাসিটেট। তারপরে চাইলে বানানো যায় হলো তোমার পিটিএফই, পলিটেট্রাফ্লুরো ইথিলিন। এটার পুরা নাম পরে দেখবা, প্যারা খাওয়ার কিছু নাই, পলিটেট্রাফ্লুরো ইথিলিন। অথবা যেটার আরেকটা নাম হইল টেফলন। নন স্টিকের যে হাঁড়ি পাতিলগুলা দেখো, এগুলাতে এই টেফলন থাকে, ঠিক আছে, যেটা নষ্ট হয় না। তারপরে বানানো যায় প্লেক্সিগ্লাস, ঠিক আছে, প্লেক্সিগ্লাস, প্লেক্সিগ্লাস, প্লেক্সিগ্লাস। ওকে, এবার আসো ভাই, অ্যালকাইনের কি কি পলিমারকরণ হয়। অ্যালকাইনের হইল প্রথমে অ্যালকাইনের পলিমার হলো বেনজিন, বেনজিন নিজেই অ্যালকাইনের পলিমার। 2 নম্বরে আছে মেসিটাইরিন, বেনজিন এবং মেসিটাইরিন, ওর খুব বেশি নেই, এই দুইটাই এনাফ। মিথানলের কি কি পলিমার আছে, মিথানলের পলিমার আছে পলি মিথানেল, যেটার আরেকটা নাম হলো ডেলরিন, পলিমিথানেল বা ডেলরিন। এবং আরেকটা আছে হলো ট্রাই অক্সেন, কি ভাইয়া, ট্রাই অক্সেন। আর ইথানলের কি কি পলিমার আছে, ইথানলের পলিমার আছে প্যারালডিহাইড, প্যারালডিহাইড, মেটালডিহাইড। প্যারালডিহাইড আর মেটালডিহাইড এই দুইটা হলো ঘুমের ঔষধের নাম। কিসের নাম, ঘুমের ঔষধের নাম। কথা হলো ভাই আমরা কি সবগুলা বানাবো, না, আমরা এখানে অ্যালকিনের কয়েকটা বানাবো, অ্যালকিনেরও সব বানানো লাগবে না। এখানে অ্যালকাইনের একটা বেনজিন বানাবো, আরগুলা বানানো লাগবে না আমাদের, এনাফ। হ্যাঁ, এনাফ, ওই অ্যালকিন আর অ্যালকাইন শিখলেই হবে, ঠিক আছে। ওকে, 2 হাতের পর কি লিখছেন, 2 হাত ভেঙে 2 হাত ফাঁকা করব, পাই বন্ড ভেঙে 2 হাত ফাঁকা করব, খালি করে দিব, ঠিক আছে। একটু পরেই দেখতেছি, দেখলেই বুঝে যাবা যে ভাইয়া কি বুঝাইছি। ও, তোমরা এটা একটু লিখো, আমি একটু পানি পান করে আসি, 30 সেকেন্ড লাগবে। আবার ভাই বোনা ক্লাসে ব্রেক দিয়েছি, ব্রেক না, 30 সেকেন্ড লাগবে, আমি জাস্ট পানি পান করব, ঠিক আছে। কেউ আবার ক্লাস ছেড়ে যায়ও না। ওকে, এর লিখা হয়েছে তোমাদের, লিখা হয়েছে লাল পানি কবে বানাবো, আসতেছে, লাল পানি আসতেছে, লাল পানি। ট্রাইয়ের পর কি ওইটা মিথানলি, ট্রাই অক্সেন, এটা মিথানলের পলিমার, ট্রাই অক্সেন। মিথানলের 1 নাম্বারটার ব্র্যাকেটে কি, ডেলরিন, ডেলরিন, এটা তোমাদের 9-10 ছিল, ঠিক আছে, ডেলরিন। এই সবার কি লিখে হয়েছে কিনা বলো।
ওকে, ডান। ভাইয়া আমার নাম মনে আছে, সাইকেল ওয়ান থেকে বলছি। নামটা ভুলে গেছি তোমার, আমার নাম মনে থাকে না। তোমার আইডিটা মনে আছে, তুমি তোমার আম্মুর আইডি দিয়ে ক্লাস করো সব সময়। হ্যাঁ, ওকে। এবার আসো ভাই, আমরা প্রথমে পড়ব অ্যালকিনের পলিমার। কার পলিমার? অ্যালকিনের পলিমার। অ্যালকিনের পলিমার কেমন হয় সবাই খেয়াল করো। ভাই তোমরা সবাই এটারে চিনো? ভাই এটারে চিনবো না কেন? এটার নাম হলো ইথিন। আচ্ছা, ভালো কথা, এটা চিনলে ভালো, ভালো ছেলে। ইথিন থেকে আমি যদি একটা হাইড্রোজেনকে বের করে দেই, অ্যালকেন থেকে যেরকম বের করে দিয়েছিলাম আমরা, ইথিন থেকে যদি এরকম একটা হাইড্রোজেনকে বের করে দেই তাহলে কি থাকে? CH2 CH, ওরে যে একটা হাত ফাঁকা হয়ে যাবে, তখন এটার নাম হয় ইথিনাইল, অথবা ইথিনাইলকে আদর করে ডাকা হয় বিনাইল। কি ডাকা হয়? ভিনাইল। ইথিনাইল বা ভিনাইল, আদর করে রাখা হয় ভিনাইল। এখন এই ভিনাইলের মধ্যে কেউ যদি এই ভিনাইলের সাথে আমি এই ভিনাইলের সাথে কি করলাম, ধরো এই ভাঙা হাতে জেড নামের কিছু একটা দিলাম, তখন এটার নাম হয়ে যাবে ভিনাইল জেড। ভিনাইল জেড মানে তুমি যাকে দিবা তার নামে নাম হয়ে যাবে আর কি, এরকম একটা অবস্থা। ক্লোরিন দিলে ভিনাইল ক্লোরাইড, নাইট্রাইল দিলে ভিনাইল নাইট্রাইল, অ্যালকোহল দিলে ভিনাইল অ্যালকোহল, এই টাইপের একটা অবস্থা। তো যাই হোক, ভিনাইল জেড, এটাকে তুমি কি করবা? এটাকে তুমি পলিমারকরণ করবা। পলিমারকরণ, তো পলিমারকরণ করা মানে কি? এখানে তাপ দিবা, চাপ দিবা, প্রভাবক দিবা, তোমার যা যা ইচ্ছা তুমি তা দিবা। ঠিক আছে, আমি এখানে পলিমারকরণ করলাম। পলিমারকরণ করলে কি হবে? আমরা বলছিলাম জুতো পলিমারে পাই বন্ড ভেঙে যায়, যে এখানে একটা পাই বন্ড আছে, এই পাই বন্ড ভেঙে দুইটা হাত কি হয়ে যাবে? দুইটা হাত ফাঁকা হয়ে যাবে। দেখো, পাই বন্ড ভেঙে, পাই বন্ডটা ভেঙে গেল, পাই বন্ডটা ভেঙে গেল, জেড জেড এর মতোই থাকবে। এর একটা হাত খালি হয়েছে, এর একটা হাত খালি হয়েছে। একটা বন্ড ভাঙলে দুইটা হাত খালি হয়। খালি হয়ে যেটা হবে, এখানে ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট দিয়ে আমরা এন বসাই দিব। কি বসাই দিব? এন। তার মানে হলো ভাই, এটা হলো মনোমার। মনোমার মানে কি? মনোমার মানে এখানে একটা করে অণু আছে, একটা 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 একটা, এভাবে সব একটা একটা আলাদা আলাদা আছে, এদেরকে বলা হয় মনোমার। আর যখন এরা সবাই একটা শিকলের মতো করে একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা এভাবে যুক্ত হয়ে গেল, তখন এটাকে বলা হয় পলিমার। তখন এটাকে কি বলা হয়? তখন এটাকে বলা হয় পলিমার। এখন সব বিক্রিয়া কিন্তু এটার মতো করেই হবে, শুধু জেড এর জায়গায় এক একবার এক একজন বসবে। জেড হলো একটা কমন জিনিস, একটা প্রতীক, এখন এটার জায়গায় এক একবার এক একটা বসবে। কিভাবে বসে দেখো, আমি একটা চার্ট করে দিচ্ছি তোমাদেরকে। 9-10-ও এটা দেখানো যায়। 9-10 থেকেই এটা দেখাইতে পারলে বাচ্চারা বুদ্ধিতে বেড়ে ওঠে। হ্যাঁ, কিন্তু কি আর বলবো, আমাদের শিক্ষা ব্যবস্থায় বুদ্ধির চাইতে অবুদ্ধির কাজ বেশি। ওকে, হাই হাই, কে এলো? কে তুমি বাবা? ওমা, এই তো আমারে দাগ দিতে দিচ্ছে না রে। আচ্ছা, এত বড় হয়তো লাগবে না, তো দিয়ে রাখলাম।
ওকে, এখানে আমরা যেটা করব, প্রথমে জেড, জেড এর বদলে এক একবার এক একজনকে বসাবো। তারপরে এখানে লিখব মনোমার কি হবে সেটা, তারপর লিখব পলিমার কি হবে সেটা, তারপরে আমরা এই ঘরে লিখব যে তাপ চাপ প্রভাবক, এবং সবার শেষে লিখব এই পলিমারটার ব্যবহার কি কি ব্যবহার আছে। এখন সবাই সামনে সামনে তাকাও। জেড এর জায়গায়, এক নম্বরে জেড এর জায়গায় ধরো আমি দিলাম হাইড্রোজেন, জেড এর জায়গায় হাইড্রোজেন দিচ্ছি, তাহলে মনোমারটা কেমন হবে? এই যে এখানে হলো মনোমার, জেড এর জায়গায় হাইড্রোজেন দাও তো ভাই, জেড এর জায়গায় হাইড্রোজেন দিলে তো মনোমারটা জাস্ট CH2 CH2ই থাকবে, CH2 CH2 থাকবে, CH2 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 ডাবল বন্ড CH2, যার নাম হইল ইথিন, যার নাম কি ইথিন। তাহলে এটার পলিমার কি হবে? এটার পলিমার জাস্ট তুমি পাই বন্ধনটা ভেঙে দিবা, পাই বন্ধনটা ভেঙে দিবা, দুইটা বন্ডের জায়গায় একটা বন্ড দিবা, দুই দিকে দুইটা হাত ফাঁকা করবা, পাই বন্ড ভেঙে দুই হাত ফাঁকা করে এন বসাই দিবা, নাম হয়ে যাবে কি? নাম হয়ে যাবে পলিথিন। নাম কি হবে? নাম হবে পলিথিন। তাপচাপ প্রভাবক কি? এখানে প্রভাবক হবে, এখানে প্রভাবক হবে স্বল্প পরিমাণে অক্সিজেন, এখানে প্রভাবক হবে স্বল্প পরিমাণে অক্সিজেন, তাপ হবে 200 ডিগ্রি সেলসিয়াস, চাপ হবে 1200 এটিএম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, ডিএম ফারহান কবির, বলো। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? HSC 27-এর? হ্যাঁ হ্যাঁ, তাদের তো ব্যাচ আছে, তাদেরকে এখন হলো এই এক সপ্তাহ পরে কলেজ ভর্তির জন্য পড়াচ্ছে আর কি, মানে এমনি একাডেমিক ব্যাচ পড়াচ্ছি। তো এই এক সপ্তাহ হলো, সামনের সপ্তাহে তাদের পরীক্ষা, তো এই জন্য কলেজ ভর্তির জন্য মেইন বইটা জাস্ট রিভিশন করে দিচ্ছে। একদম কলেজের অপোজিটের ওইখানে আর কি। আর তোমার কি অবস্থা, তুমি কই আছো এখন? হ্যাঁ হ্যাঁ, একদিন দেখা করবে এসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো এখন যেটা আমি লিখছি, স্যার পলিথিনের কার্বনে 5টা হাত হয়ে গেল কিভাবে? 5টা হাত কোথায়? 1 2, হাইড্রোজেনের দুইটাতে 4টা, 5টা হাত কিভাবে করে হলো? হ্যাঁ, দেখো, তুমি আবার একটু দেখো। আচ্ছা, তাপচাপ প্রভাবক হলো, এখানে প্রভাবক অক্সিজেন, তাপ 200, চাপ হলো 1200 এটিএম। আর ব্যবহারগুলো তোমরা, এটা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা পড়বা, তোমরা গুগল করে বের করবা বা বই থেকে বের করবা। এবার আসো, যদি আমার জেড এর জায়গায় CH3 থাকে, কি থাকে? CH3, তাহলে দেখো আমি জেড এর জায়গায় দিলাম CH3। এখন এই যৌগটার নাম কি? দেখো CH2 CH3, এটা হলো একটা প্রোপিন, প্রোপিন। এখন এই প্রোপিন এটা কি হবে ভাই? এটার মধ্যে আমি পাই বন্ড ভেঙে দিয়ে, পাই বন্ড ভেঙে দিয়ে একটা এন বসাই দিলাম, তাহলে এটাই আমার পলিমার। এবং এই পলিমারটার নাম কি হবে? এই পলিমারটার নাম হবে পলিপ্রোপিন। এটার নাম কি হবে? পলিপ্রোপিন। মনে রাখবা, পলিপ্রোপিন হইল হালকা প্লাস্টিকগুলা, ঠিক আছে? পৃথিবীর সবচেয়ে হালকা প্লাস্টিকগুলোর নাম হলো পলিপ্রোপিন। এবং এখানে আমাদের প্রভাবক হিসাবে থাকবে টাইটানিয়াম ট্রাইক্লোরাইড। এখানে তাপমাত্রা হবে 120 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা হবে
120°C এবং এখানে চাপ হবে 140 ATM। ঠিক আছে, টাইটানিয়াম ক্লোরাইড 120°C 140 ATM চাপ, ব্যবহার তোমরা বের করে নিবা। এটা যেহেতু সবচেয়ে হালকা প্লাস্টিক, এটা দিয়ে দড়ি, কার্পেট, সুতা এসব জিনিস বানানো হয়। ঠিক আছে, এবার আসো ভাই, এরপরে আমরা জেড এর জায়গায় কি দিব? 3 নম্বরে আমরা জেড এর জায়গায় দিলাম ক্লোরিন। জেড এর জায়গায় ক্লোরিন দিলে যৌগটার নাম কি হবে? জেড এর জায়গায় যদি আমরা ক্লোরিন দেই, তাহলে দেখো এই যে জেড এর জায়গায় আমি ক্লোরিন দিলাম, CH2CH, এখানে দিলাম ক্লোরিন, তাহলে এই রকম যৌগের নাম হয় ভিনাইল জেড। ভিনাইল জেড, ভিনাইল জেড হইলে এটার নাম কি? এটার নাম হইছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড ধরতেছে না, ঠিক আছে, এটার নাম ভিনাইল ক্লোরাইড, তোমরা তোমাদের খাতায় লিখে নিও। হ্যাঁ, ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ভিনাইল ক্লোরাইড। ওকে, এটার নাম হলো ভিনাইল ক্লোরাইড। এখন এই ভিনাইল ক্লোরাইডকে যখন আমি পলিমারকরণ করব, তখন এখানে কি প্রডিউস হবে দেখো, তখন এখানে এই যে CH2 পাই বন্ডটা ভেঙে যাবে। আমি এভাবে লিখি যে ভাই আমাদের যে পাই বন্ড আছে, এই যে CH2 পাই বন্ড ভেঙে যাবে, ক্লোরিনের জায়গায় ক্লোরিন, 2 হাত ফাঁকা হবে, এখানে একটা N বসে যাবে এবং পলিমারটার নাম হবে PVC, পলিভিনাইল ক্লোরাইড। পলিমারটার নাম কি হবে? পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। এই পলিভিনাইল ক্লোরাইডে আমাদের প্রভাবক হলো R2O2। তাপমাত্রা এবং চাপ আমার মনে নাই, R2O2, এবং খুঁজেও মনে হয় পাবা না, R2O2, এটাই শুধু হলো আমাদের প্রভাবক, মনে রাখবা। তারপরে এই ক্লোরিনের জায়গায় যদি বলো, এগুলো তোমরা বুঝতেছো কিনা বলো, এই কয়েকটা বুঝতেছো কিনা? এই বলো, এগুলো বুঝছো কিনা? জেড দেয়ার ওইখানে 5টা হাত হয়ে গেছে না? ও আচ্ছা, এখানে হলো এই যে একটা হাইড্রোজেন লিখে ফেলছে বেশি, সরি। এখানে যে এই 2টা দিও না, এই যেটা আমি মুছতে গেলে এখন গ্যাঞ্জাম লেগে যাবে। ঠিক আছে, এই 2টা দেওয়ার দরকার নাই, কেটে দিলাম। ঠিক আছে, যে এখানে তো 2 নেই, এখানে আর কেন হবে, ভুলে হয়ে গেছে। ঠিক আছে, ওকে, PVC। ওকে 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 ওকে, উপরেরটা নিয়ে তোমরা এত কনসার্ন, তোমাদের পড়াশোনা নিয়ে এত কনসার্ন হইলে হইতোই। আমাকে শিক্ষামন্ত্রী বানাবেন? আমাকে শিক্ষামন্ত্রী বানাইলে দেখবা যে ফিজিক্স নামের কোনো সাবজেক্টই নেই, তারপরে দেখবা যে বায়োলজি নামেরও কোনো সাবজেক্ট নাই। ঠিক আছে, বায়োলজির নাম হয়ে যাবে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ফিজিক্স থাকবে না। ফিজিক্স না দিয়ে ওইটাকে দিব ফান্ডামেন্টালস অফ কেমিস্ট্রি। ঠিক আছে, ওইটার নাম দিয়ে দিব এরকম। তারপরে তো জানোই কেমিস্ট্রির 4টা পেপার করে দিব, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, ফোর্থ পেপার। ঠিক আছে, তখন সেই মজা হবে। ওকে, বুঝতে পারছি, নো সমস্যা, গুড। এবার ক্লোরিনের জায়গায়, মানে জায়গার সংকটে আমি পড়ে গেছি, মনে হচ্ছে 2টা বোর্ড দরকার আমার এটা লেখার জন্য। ঠিক আছে, আরেকজন আছে শুধু লাল পানি বানাবে, মানে এখনকার ছেলেমেয়েরা খারাপ হয়ে গেছে, মানে শুধু লাল পানি, মানে অর্গানিক পড়তে আসলেই লাল পানি। কারা যে এদেরকে পড়ায়? আমি তো পড়াই। দেখো, আমি যদি এখানে এই যৌগটাই বাক্সটাকে যুক্ত করি, ওই জেড এর জায়গায় যদি আমি বাক্স দেই, তাহলে কি হবে জানো? তাহলে এটা দেখতে এরকম হবে। দেখো, তোমাদের কাছে মনে হবে হাই ভাই এটা এমন কেন হলো, জাস্ট আমি একটু উল্টা দিক থেকে আঁকছি আর কি। মানে এখানে বাক্স দিলে কি হবে, CH2CH বাক্স, এই যে দেখো CH2CH বাক্স। এই যৌগটার নাম কি জানো? এই যৌগটার নাম হলো স্টাইরিন। এই যৌগটার নাম হলো স্টাইরিন। স্টাইরিন, স্টাইরিনের সংকেত অনেক ইম্পর্টেন্ট কিন্তু।
এই যৌগটার নাম হলো স্টাইরিন। স্টাইরিনকে যদি পলিমারকরণ করে দেয়া হয়, স্টাইরিনকে যদি পলিমারকরণ করে দেয়া হয় তাহলে কি হবে? তাহলে এই যে দেখো পাই বন্ড ভেঙে যাবে, পাই বন্ড ভেঙে যাবে, পাই বন্ড ভেঙে দুইটা হাত ফাঁকা হবে। হিজিবিজি হিজিবিজি হয়ে যাচ্ছে মেলা। ওকে, সিএইচ সিএইচ টু, এই যে পাই বন্ড ভেঙে দুই হাত ফাঁকা হয়ে এইখানে এন দিয়ে দিবা। বুঝতেছো? এটা যদি স্টাইরিন হয় তাহলে এটার নাম কি হবে? পলিস্টাইরিন, পলিস্টাইরিন, পলিস্টাইরিন। ঠিক আছে? আর পলিস্টাইরিন বানাইতে হইলে আমাদের আমাদের প্রভাবক হয় বেনজোইল পারক্সাইড। বেনজোইল পারক্সাইডকে আমাদের প্রভাবক হিসেবে দিতে হয়। ঠিক আছে? পলিস্টাইরিন বানাইতে কাকে দিতে হয়? বেনজোইল পারক্সাইডকে আমাদের প্রভাবক হিসেবে দিতে হয়। এবার আসো, যদি এখানে আমরা OH দেই, OH দিলে কি হবে? OH 5 নাম্বার, আমরা এখানে যদি OH দেই, OH, OH, ঠিক আছে? OH যদি দেই তাহলে আমাদের এটার নাম কি হবে? CH2 ডাবল বন্ড CH, এখানে OH, এটার নাম হবে পলিভিনাইল অ্যালকোহলিক, পলিভিনাইল অ্যালকোহলিক, ALC। আর এখানে আমাদের সরি, পলিভিনাইল তো হবে না, এটার নাম হবে ভিনাইল অ্যালকোহলিক শুধু। ঠিক আছে? ভিনাইল অ্যালকোহলিক। আর যখন এটার পলিমার হয়ে যাবে CH2CH OH, এখানে এখানে N বসে যাবে, তখন এটার নাম হবে পলিভিনাইল অ্যালকোহলিক। তখন হয়ে যাবে পলিভিনাইল অ্যালকোহলিক। তো আমরা এখানে যদিও নাম লিখছি অনেকগুলার, এতগুলো আমাদের বানানো লাগবে না। পিটিএফিটা শুধু আমি আলাদা করে দেখাই দিব, কারণ এটা আবার লাগবে। ঠিক আছে? আবার এই পিটিএফি এগুলার সাথে মিলবে না। তোমরা হলো এই কয়েকটা লিখছো কিনা এবং এগুলা বুঝছো কিনা একটু বলো। এই কয়েকটা লিখছো কিনা এবং বুঝছো কিনা? ঠিক আছে? বেনজোইক পারক্সাইড সংকেত লিখা লাগবে না? না, না লিখলেও হবে, বানান করেই লিখো। এই জন্য আমাকে শিক্ষামন্ত্রী বানানো হয় নাই, না? ঠিক বলেছ। ওকে, তাহলে এগুলো হলো কি? এগুলো হলো অ্যালকিনের পলিমার। অ্যালকিনের আরেকটা পলিমার আছে, এটা একটু আলাদা দেখাইতে হবে, এটা ওই জেড এর জায়গায় দিয়ে হবে না। সেটা হলো, দেখো আমার অ্যালকিনের কার্বন কার্বন ডাবল বন্ডের পরে যে দুইটা হাত থাকে, ওই দুই হাতে হাইড্রোজেন না থেকে যদি ফ্লোরিন থাকে, হাইড্রোজেন কিন্তু নাই, দেখো এই যৌগে কোনো হাইড্রোজেন নাই, এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হবে টেট্রা ফ্লুরো ইথিন। এই যৌগটার নাম কি হবে? টেট্রা ফ্লুরো ইথিন। টেট্রা ফ্লুরো ইথিন মানে 4টা ফ্লুরো ইথিন। এখন এটাকে যদি আমরা পলিমারকরণ করি, এটাকে পলিমারকরণ করার জন্য আমরা কি করব? এটাকে পলিমারকরণ করার জন্য আমরা ফেরাস সালফেট দিব এবং H2O2 দিব। এই দুইটা দিলে এখানে যেই পলিমারটা হবে সেটা কি হবে? এই যে CF2 আমাদের পাই বন্ধন ভেঙে যাবে, মানে যেখানে ডাবল বন্ড ছিল একটা বন্ধন হয়ে যাবে, দুই হাত ফাঁকা হবে এবং এখানে N বসে যাবে। তাহলে এই যৌগটার এবার নাম হবে পলি টেট্রা ফ্লুরো ইথিন, পলি টেট্রা ফ্লুরো ইথিলিন, যেটার আরেকটা নাম হলো টেফলন। এটার আরেকটা নাম কি? আরেকটা নাম হলো টেফলন, যেটা কোথায় থাকে? নন স্টিকের যে হাঁড়ি পাতিল আছে না, নন স্টিকের হাঁড়ি পাতিলে এটাকে পাওয়া যায়। দেখবা যে নন স্টিকের হাঁড়ি পাতিলের মধ্যে লেখা আছে টেফলন দ্বারা তৈরি। যদিও মোস্ট অফ দ্যাগুলোতে টেফলন দেয় না, ওরা নর্মাল প্লাস্টিক দেয়। ঠিক আছে? টেফলন কিন্তু কখনো কি হয় না, টেফলন কখনো গলে না, টেফলন কখনো পড়ে না। টেফলন টেফলনই, ও একটা রাজা রাজা। হ্যাঁ, ওকে। তাহলে ভাই আমরা অ্যালকিনের যে কয়টা শিখার এই কয়টা শিখলাম, এর বেশি আর দরকার হবে না।
টেফলনটা শিখছি, বাকিগুলো শুধু নাম জেনে রাখবা। এবার আসলে অ্যালকাইনের আমরা শুধু বেনজিনটা শিখবো। অ্যালকাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট পলিমার হলো বেনজিন। তাহলে এবার একটু আমরা দেখি, হেডলাইন দিয়ে যে অ্যালকাইনের পলিমারকরণ, আর বাকিগুলো এমসিকিউর জন্য মনে রাখবা যে কার কি পলিমার। ঠিক আছে, অ্যালকাইনের পলিমার। অ্যালকাইনের পলিমার হইল ভাই, আমরা ইথাইন নিব, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটার মধ্যে দিব হইল লোহা 400 ডিগ্রি সেলসিয়াস। লোহা 400 ডিগ্রি যদি তুমি এরকম 3 অণুর মধ্যে দাও, কয় অণুর মধ্যে? 3 অণুর মধ্যে দিলে এখানে যেটা ঘটে যাবে সেটা হলো এই যে সিএইচ 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 সিএইচ, এই যে 3 অণুর মধ্যে যে দিছো তুমি, 3 অণু এইভাবে একটার সাথে একটা কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে, আবার ডাবল বন্ড হয়ে যাবে, তৈরি হয়ে যাবে অ্যাকচুয়ালি বেনজিন। কি তৈরি হয়ে যাবে? বেনজিন। দেখো আমরা বেনজিন পড়তে আসার আগেই বেনজিনের কতগুলো প্রস্তুতি পড়ে ফেলছি। এটাও কিন্তু বেনজিনের একটা প্রস্তুতি। যদিও আমরা ভিএলসি কি, ভিনাইল অ্যালকোহল, ভিনাইল অ্যালকোহল, ঠিক আছে, এলসি এর ফুল ফর্ম হলো অ্যালকোহল, লাল পানি, লাল পানি, ঠিক আছে। তো আমরা দেখো যদিও বলতেছি এটা হলো অ্যালকাইনের বিক্রিয়া, বিক্রিয়ার মধ্যে পড়তেছি, কিন্তু দেখো এটা কিন্তু আবার বেনজিনের জন্য প্রস্তুতি। একজনের বিক্রিয়া আরেকজনের প্রস্তুতি, একজনের বিক্রিয়া আরেকজনের কি, আরেকজনের জন্য প্রস্তুতি। মনে থাকবে, একজনের বিক্রিয়া আরেকজনের জন্য কি, আরেকজনের জন্য হইল প্রস্তুতি। তাইলে ভাইয়া আমাদের যেই অ্যালকিন ও অ্যালকাইনের 6টা বিক্রিয়া পড়ার কথা ছিল, সেই 6টা বিক্রিয়া কিন্তু পড়া আমাদের ডান। সংযোজন, ওজনীকরণ, প্রতিস্থাপন, জারণ বিজারণ এবং পলিমারকরণ। এখন আমরা পড়ব এই যে সংযোজনের মধ্যে, তোমাদের কি মনে আছে আমরা মার্কনিকভ পড়ছিলাম, ওই যে 90%, 10%। তারপরে আমরা পড়ছিলাম সংযোজনের মধ্যে তোমার হইল খারাস, অ্যান্টি মার্কনিকভের নীতি 99.1% এবং 0.9%। এই বিক্রিয়াগুলার মেকানিজম পড়ব যে কেন এখানে কম বেশি হলো। এখন আমাদের কাজ হলো সেটা। বিক্রিয়া পড়া আমাদের শেষ, সবাই বড় করে হেডলাইন দাও। এখন আমরা পড়িতে যাচ্ছি মেকানিজম। মেকানিজম অথবা বাংলায় বলা হয় ক্রিয়া কৌশল। হ্যাঁ, ক্রিয়া কৌশল, মেকানিজম অথবা বাংলায় বলা হয় কি, বাংলায় বলা হয় ক্রিয়া কৌশল। ক্রিয়া কৌশল কার কার পড়ব? 1 নম্বরে আমরা ক্রিয়া কৌশল পড়ব হইল ভাইয়া মার্কনিকভ বিক্রিয়া। মার্কনিকভ, মার্কনিকভের ক্রিয়া কৌশল বলতে বোঝানো হয় এই যে ধরো আর সিএইচ ডাবল বন্ড সিএইচ2, তার সাথে আমি HCl এর বিক্রিয়া দিলাম, অথবা ধরো এবি নামের কারো বিক্রিয়াই দিলাম, আচ্ছা HCl দেই। HCl এর বিক্রিয়া দিলে কি হয়? বিক্রিয়া দিলে আর সিএইচ ডাবল বন্ড থেকে একটা বন্ড ভেঙে যায়, সিএইচ2। হাইড্রোজেন কোথায় যায়? যেখানে হাইড্রোজেন আছে সেখানে আরো হাইড্রোজেন যায়, যেখানে নাই সেখানে যায় না। অথবা অ্যাকচুয়াল রুলস হলো যেখানে হাইড্রোজেন বেশি সেখানে পজিটিভ আয়ন যাবে, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে পজিটিভ যাবে। এটা হয় 10% টাইমে, আর এটা হয় 90% টাইমে। এগুলো আমরা আগের ক্লাসে পড়ছিলাম। আজকে হলো মেকানিজম, যে কেন 80% এবং কেন 10%, কেন 80% এবং কেন হলো 10%। আজকে আমাদের এটাই প্রশ্ন যে কেন, দা হোয়াই, কেন 80% আর 90% আর কেন 10%। কি বলতেছি, 80 আর 10, আহা 90 আর 10, ঠিক আছে, ওকে। এখন আসো কেনর অ্যান্সারে আমরা যাচ্ছি। মেকানিজমটাই হলো কেন এর অ্যান্সার। এই যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়ার স্টেপ 1 কি, ধাপ 1 কি?
আমরা অলরেডি এগুলো ধাপ 1 সম্পর্কে আমাদের একটা প্রিলিমিনারি আইডিয়া আছে। ধাপ 1-এ এখানে যেই অ্যালকিনটা আছে, এই যে আর CH ডাবল বন্ড CH2, একে অ্যাটাক করা হয়। এই যে HCl এর মধ্যে তোমরা জানো যে এটা হলো H প্লাস এবং Cl মাইনাসে ভাগ হয়ে যায়। এটা যেহেতু আক্রমণকারী বিকারক, ও দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে এই হাইড্রোজেন এইখানে ইলেকট্রনকে দেখে ইলেকট্রনের লোভে, পাই ইলেকট্রনের লোভে সে এখানে ডাবল বন্ডের মধ্যে অ্যাটাক করবে। এখন ডাবল বন্ডের মধ্যে অ্যাটাক করার কারণে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। কয়টা ঘটনা ঘটতে পারে? দুইটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হলো, সবাই সামনে খেয়াল করো, একটা ঘটনা হলো যে এই হাইড্রোজেনটা দেখো CH2, একটা ঘটনা হলো হাইড্রোজেনটা এই কার্বনে যুক্ত হয়েছে, হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে। মনে রাখবা হাইড্রোজেন যে কার্বনে যুক্ত হবে তার পাশের কার্বনে তার পজিটিভ চার্জটা চলে যাবে। হাইড্রোজেনের মধ্যে একটা পজিটিভ চার্জ আছে না, হাইড্রোজেন যখন অ্যাটাক করে এই কার্বনে যুক্ত হবে তার পজিটিভ চার্জ যাবে এখানে পাশের কার্বনে। আর যদি উল্টাটা হয় যে না, হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হয় নাই, হাইড্রোজেন যুক্ত হয়েছে এই কার্বনে, তাহলে পজিটিভ চার্জটা যাবে হলো এখানে। তার মানে দেখো এইখানে কার্বন হাইড্রোজেন অ্যাটাক করার পরে হাইড্রোজেনটা দুই কার্বনের যে কোনো কার্বনেই বসতে পারে, কিন্তু কথা হলো কোনটা বেশি হবে সেটা আমাদেরকে জানতে হবে। কোনটা বেশি হবে আমরা কিভাবে জানবো? জানার উপায় আমাদের অলরেডি জানা আছে। কিভাবে জানা? দেখো ভাই, এটা একটা কিন্তু কার্বোক্যাটায়ন। দেখো কার্বনের মধ্যে পজিটিভ চার্জ থাকলে সেটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। আমরা জানি যে কার্বোক্যাটায়ন। এখন এই কার্বোক্যাটায়ন এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন তোমরা হিসাব করে দেখো। এটা কিন্তু একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমি তোমাদেরকে ডিগ্রি কিন্তু আগেই শিখাইছি, ঠিক আছে? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন এই দুইজনের মধ্যে তোমাকে বলতে হবে স্থায়িত্বের ক্রম কেমন। স্থায়িত্বর ক্রম, তোমার কি কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমটা মনে আছে? কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম ছিল 0 ডিগ্রি সবচেয়ে সক্রিয়, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, সরি হ্যাঁ 0 ডিগ্রি সবচেয়ে সক্রিয়, তারপরে আরেকটু কম 1 ডিগ্রি, আরেকটু কম 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ডিগ্রি সবচেয়ে কম সক্রিয়। তার মানে স্থায়িত্বের ক্রম হলো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। সক্রিয়তার ক্রম স্থায়িত্বের ক্রম উল্টা। এই ক্রমটাও কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি। যদিও এখন ভাই আমাদের কার্বোক্যাটায়ন আছে 1 আর 2, আমাদের কিন্তু 3 ডিগ্রি নাই। 3 ডিগ্রি কিনে তাইলে আমরা আলোচনাও করব না। এই 1 আর 2 এর মধ্যে কে বেশি স্থায়ী? 2 ডিগ্রি বেশি স্থায়ী। এবং আমরা আগেও একবার বলছিলাম যে বেশি স্থায়ী কোনো একটা বিক্রিয়ায়, মনে রাখবা, যে উৎপাদ বেশি স্থায়ী, যে উৎপাদ বেশি স্থায়ী সেটি বেশি উৎপন্ন হবে। যে উৎপাদ বেশি স্থায়ী সেটি বেশি উৎপন্ন হবে। তার মানে দেখো এখানে 2 ডিগ্রি কিন্তু বেশি স্থায়ী। তার মানে 2 ডিগ্রি কি বেশি উৎপন্ন হবে না কম উৎপন্ন হবে? 2 ডিগ্রি বেশি উৎপন্ন হবে। 2 ডিগ্রি 1 ডিগ্রির চাইতে বেশি হবে। তার মানে এই যে নিচে যেটা আছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রির চাইতে কি হবে? 1 ডিগ্রির চাইতে বেশি উৎপন্ন হবে। এখন তাইলে ভাইয়ারা বলো তো, আমাদের এই যে 1 ডিগ্রিটা, সরি 2 ডিগ্রি যেটা আছে, আর CH সমান সমান কিন্তু উৎপন্ন হবে না, সমান সমান উৎপন্ন হবে না। আচ্ছা এখানে হলো CH2, তো CH2 এর সাথে আরেকটা হাইড্রোজেন আসলে CH3, এখানে হলো কার্বোক্যাটায়ন। এটাকে আমরা বললাম যে এটা বেশি উৎপন্ন হবে। কি হবে এটা? এটা বেশি উৎপন্ন হবে।
আর আরেকটা যেটা আছে আর সিএইচ CH2, এখানে কার্বোক্যাটায়নটা এই যে 1 ডিগ্রি, 1 ডিগ্রি তাহলে কি হবে, 1 ডিগ্রি কম উৎপন্ন হবে। দেখো আমরা ব্যাখ্যা করে কে কম হবে কে বেশি হবে সেটা বলতে পারি, বাট এক্স্যাক্টলি 90% আর 10% এটা আমরা বলতে পারবো না, তবে বেশি কমটা আমরা বলতে পারবো। ঠিক আছে, তো এটার বেশি বলতে টেস্ট করে দেখা গেছে এটা 90% প্রডিউস হয়, আর এটা পরীক্ষা করে দেখা গেছে এটা 10% প্রডিউস হয়। এখন যাই হোক, 90 হোক আর 10 হোক এটা আমাদের কনসার্নিং বিষয় না, আমরা শুধু বেশি আর কম ব্যাখ্যা করব। এই যে এটা আমাদের বেশি হলো, এবার এই কার্বোক্যাটায়নের সাথে কে বিক্রিয়া করবে, আমাদের দেখো ক্লোরিন মাইনাস কিন্তু এখনো কোথাও ইউজ হয় নাই। এই ক্লোরিন মাইনাস বলবে এই যে ব্রো আমি তো আছি, ডোন্ট ওয়ারি, তাহলে আর CH3, এখানে ক্লোরিন যুক্ত হবে পজিটিভের সাথে ক্লোরিন মাইনাস, আর এখানেও ক্লোরিন মাইনাস এখানে পজিটিভের সাথে যুক্ত হবে, আর CH2 ক্লোরিন। ঠিক আছে, এটা বেশি মিন্স 90%, এটা কম মিন্স 10%। এই হইল আমাদের মেকানিজম। অল্প একটু কথাবার্তা তোমরা একটু লিখো, লিখে বলো কার কি প্রবলেম আছে, বলো আগে লিখো তারপর বলো কার কি প্রবলেম। এটা কলেজে পড়াইছিল, হ্যাঁ কলেজে পড়াবে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, এটা বোর্ডে আসে। ঠিক আছে, এই মেকানিজমটা তোমরা লিখে রাখো, 99% সম্ভাবনা এটা বোর্ডে আসবে। ভাই কয়টা পর্যন্ত ক্লাস চলবে, এরপর আর একটা মেকানিজম আছে তারপরই ক্লাস শেষ। পজিটিভ কেন হবে ভুলে গেছি স্যার। আচ্ছা পজিটিভ কেন হবে খেয়াল করো, এটা যদি আমি আগে একবার বলছি তাও খেয়াল করো। আমাদের এই হাইড্রোজেন যখন এই কার্বনের কাছে ধরো গেল, ও কিন্তু বন্ধন তৈরি করার জন্য হাইড্রোজেনের কাছে কোনো ইলেকট্রন নাই। তো এখানে যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন হইছে, এই দুইটা ইলেকট্রন কিন্তু এখানের দুইটা ইলেকট্রন, কারণ এই দুইটা ইলেকট্রন যখন এখানে হাইড্রোজেন নিয়ে গেছে তখন এই কার্বনটা কিন্তু ইলেকট্রন হারাই ফেলছে। একইভাবে একইভাবে যদি এখানে যুক্ত হয়, এখানে যদি হাইড্রোজেনটা যুক্ত হয়, এই যে ইলেকট্রন এখানে দুইটা দেখতেছো এগুলো কিন্তু এই দুইটা, তাহলে কে হারাইলো, এবার এই কার্বনটা হারাইছে, এই জন্য দেখো এটা পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, আর শর্টকাটে মনে রাখার উপায় হলো হাইড্রোজেন যেখানে যুক্ত হবে অপর কার্বনটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, পানির মতো ক্লিয়ার। কিন্তু বাকি চান্দুরা গেল কই? হ্যাঁ 45 জনের মতো ছিল, বাকি চান্দুরা কোথায়? 15 জন অলরেডি গায়েব। এরকম করলে কিন্তু অর্গানিক আস্তে করে অল্প একটু পড়াই দিয়ে শেষ করে ফেলবো। তোমরা দেখছো অলরেডি হয়তো আমার ওরা, আমি অর্গানিক কিন্তু 6.5 ঘন্টায় আমার অর্গানিকের প্লেলিস্ট আছে, 6 ঘন্টায় আমার প্লেলিস্ট আছে আরেকটা আইসিইউ সিরিজ, কয়েকদিন আগেই রিলিজ করছি। 15 ঘন্টায় একটা কম্প্যাক্ট সিরিজ আছে, ওইটাও দেখবা যে পাবলিকলি 6 লেকচারে অর্গানিক শেষ করছি। তারপরে হলো এই গেল 6 ঘন্টা, 6.5 ঘন্টা, 15 ঘন্টা। আর তোমাদের আজকে 8 নাম্বার লেকচার, তোমরা হিসাব করে দেখো অলরেডি তোমাদের প্রায় 15 ঘন্টা হয়ে গেছে। কিন্তু 15 ঘন্টায় আমরা আছি এখন কোথায়? এখনো অ্যালকাইনে আছি, পার্ট 2-তে। তার মানে বুঝতে তোমাদেরটা হবে অ্যারাউন্ড 40 ঘন্টার মতো। সো তোমরা যদি ফাঁকিবাজি করো, আমি কিন্তু ফাঁকিবাজি করে পড়া কমাই দিব। সো লাইভে থেকে ক্লাস করতে হবে। বন্ধু বান্ধবদেরকে বলে দিবা যে ভাইয়া থ্রেড দিছে, বলছে লাইভে না থাকলে চামড়া তুলে জানলা দিয়ে ফেলে দিবে একদম, অশিক্ষিত। এই আসো।
এবার আমরা 2 নাম্বার মেকানিজমটা দেখব। আচ্ছা, 2 নম্বরে যাওয়ার আগে একটু বলে নেই, এই যে মার্কোনিকভের মেকানিজম দেখলা, মার্কোনিকভের মেকানিজম তাহলে কিসের মেকানিজমে হয়? এই বিক্রিয়াটা কোন মেকানিজমে হয়? কার্বোক্যাটায়ন মেকানিজমে হয়েছে, ঠিক না? এই কথাটা মনে রাখবা। এই যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, তাহলে এটা কার্বোক্যাটায়ন মেকানিজমে হয়, কার্বোক্যাটায়ন মেকানিজমে হয়। এবার আসো ভাই, 2 নাম্বার হলো আমাদের অ্যান্টি মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ বা খারাসের নীতি। ঠিক আছে, অ্যান্টি মার্কোনিকভ বা খারাসের নীতিটা কিভাবে হয় আমরা এখন সেটা একটু দেখব। তো অ্যান্টি মার্কোনিকভ বা খারাসের রিঅ্যাকশন কি মনে আছে? না থাকার কিছু নাই। এখানে আমরা একটা অ্যালকিন নিব, এই অ্যালকিনের সাথে শুধু ও শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডকে নেওয়া যাবে। কাকে নেওয়া যাবে? হাইড্রোজেন ব্রোমাইডকে নেওয়া যাবে, আর কারো বিক্রিয়া হবে না। তারপর এখানে প্রভাবক হিসেবে জৈব পারক্সাইড দিব, অথবা হাইড্রোজেন পারক্সাইডও দেয়া যায়, তবে জৈব পারক্সাইড দেয়াটা বেটার। R2O2 দিব। তাহলে এবার আমাদের প্রোডাক্ট হবে RCH, যেখানে হাইড্রোজেন কম, এবার এখানে হাইড্রোজেন যাবে আর এখানে যাবে ব্রোমিন 99.1%। আর বুঝতেছো 0.9% তাইলে কোনটা? 0.9% হলো জাস্ট এটা রিভার্সটা, এটার রিভার্স, মানে যেটা আগের বার মার্কোনিকভে 90% হয়েছিল, এবার সেটা 90% না, এটা হলো 0.9%। এই যে এইভাবে গেমটা চেঞ্জ করে দিল কিভাবে, গেমটা চেঞ্জ করে দিব কিভাবে, এটা আমরা একটু খেয়াল করি। গেমটা চেঞ্জ করার জন্য আসো আমরা মেকানিজম দেখি। মেকানিজমে আমরা স্টেপগুলো খেয়াল করি। এই বিক্রিয়া স্টেপ 1, আচ্ছা ওই বিক্রিয়ার মনে স্টেপ 1 এর পর আর কিছু লিখে নাই, এটা হলো স্টেপ 1, আর এটা তৈরি হওয়ার পরে এটা হলো স্টেপ 2, স্টেপ 2। এবার আসো এখানে স্টেপ 1, এই বিক্রিয়াতে প্রথমে যেটা হয় স্টেপ 1-এ, স্টেপ 1-এ কি হয়? স্টেপ 1-এ এই যে হাইড্রোজেন ব্রোমাইড আছে না ভাই, হাইড্রোজেন ব্রোমাইড, তোমরা তো জানো যে ভাই হাইড্রোজেন ব্রোমাইড কিভাবে তৈরি। হাইড্রোজেন একটা ইলেকট্রন দেয়, ব্রোমিন একটা ইলেকট্রন দেয়। তোমরা ইলেকট্রনগুলো আঁকা লাগবে না, এগুলো তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। এই যে ধরো হাইড্রোজেনের ইলেকট্রনটা হলো ইয়েলো, ব্রোমিনেরটা হলো এই যে কি বলে এটাকে, সবুজ কালার, ঠিক আছে? এই যে দুইজন দুইটা ইলেকট্রন দেয়। আচ্ছা, তার আগেও একটা ঘটনা ঘটে, সেটা আগে একটু ক্লিয়ার করি। সেটা হলো তার আগে যে ঘটনাটা ঘটে, এই যে R2O2 আছে না, R2O2, এই যে দেখো R2O2 এর সংকেত হলো এটা, ROOR, ROOR, এটা হলো আমাদের কি R2O2। এই হাইড্রোজেন ব্রোমাইড যেটা লিখছি, হাইড্রোজেন ব্রোমাইড ভাঙার আগে এই R2O2-র মধ্যে একটা কাহিনী ঘটে, R2O2-র মধ্যে একটা কাহিনী ঘটে। কি কাহিনী? R2O2-র এখানে দেখো, এখানে যেহেতু দুই পাশে সেম জিনিস আছে, এইখানে বন্ধনটা বিভাজিত হয়ে যায় জৈব পারক্সাইডের। এখন বলো, জৈব পারক্সাইডের এখানে যদি বিভাজন ঘটে তাহলে কি হবে? ভাই এপাশে তৈরি হবে RO, RO, এপাশেও তৈরি হবে RO, দুইটা আরও তৈরি হবে। তবে যেহেতু এটা একটা সুষম বিভাজন, খেয়াল করো এটা কিন্তু একটা সুষম বিভাজন, মানে অক্সিজেন অক্সিজেন তো সেম জিনিস আছে, তুমি যদি বিভাজিত করে দাও এখানে কিন্তু এটা একটা ফ্রি রেডিকেল তৈরি করবে। তোমাদের মনে আছে আমরা সমযোজী বন্ধনের বিভাজন পড়ছিলাম অর্গানিক বেসিকে, সেই অর্গানিক বেসিকটা এটা, যে এখানে যদি ভাইয়া সুষম বিভাজন যদি ঘটে, দুই পাশে যদি তড়িৎ ঋণাত্মকতা সেম থাকে, দুই পাশে তড়িৎ ঋণাত্মকতা সেম থাকলে যার অক্সিজেন নিয়ে সে নিজে চলে যাবে, তাহলে দুইটা আর ও ফ্রি রেডিকেল তৈরি হবে। এখন এই দুইটা ফ্রি রেডিকেল এবার কি করবে? আমরা বলছিলাম ফ্রি রেডিকেল ক্ষার ধাতুর মতো শক্ত, ওরা ধীপ ধাপ শুধু রিয়াকশন করে। তো এই আর ও ফ্রি রেডিকেল ব্রো গট নো চিল, ও কোনো রেস্ট নেবে না, ও শুধু বিক্রিয়া করতে থাকবে। ও বিক্রিয়াটা করবে কার সাথে?
ও হইল হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করবে। কিভাবে বিক্রিয়া করে? ধরো এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং ব্রোমিনের একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন আমি দিলাম। এই আরও ফ্রি রেডিকেল হাইড্রোজেন ব্রোমাইডকে অ্যাটাক করবে। মনে রাখবা ফ্রি রেডিকেল শুধু একজনের পর একজনকে অ্যাটাকই করতে থাকে। আর অ্যাটাক করে ও কি করবে, এই আরওটা হাইড্রোজেনকে নিয়ে আসবে, তাহলে তৈরি হবে আর ও এইচ। আচ্ছা, এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন হইল, এখানেও কি দুইটা ইলেকট্রন দরকার হইছে না? কথা হলো দুইটা ইলেকট্রন কই থেকে আসছে? একটা ইলেকট্রন তো এই যে এখানে ফ্রি রেডিকেল আকারে অক্সিজেনের কাছে আছেই, আরেকটা ইলেকট্রন হলে এই যে হাইড্রোজেন দিছে। দেখো দুইজন দুইটা ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি করছে। তোমরা এইভাবে ইলেকট্রনগুলো দেখায়ও না, মানে এই হাইড্রোজেন ব্রোমাইডকে তোমরা নর্মাল হাইড্রোজেন ব্রোমাইড লিখবা, আরওএইচ কে তোমরা নর্মাল আরওএইচ লিখবা। আমি তোমাদেরকে বোঝানোর জন্য ইলেকট্রনগুলো দিচ্ছি। তবে ফ্রি রেডিকেলেরটা আবার লিখতে হবে, ফ্রি রেডিকেলেরটা এইভাবে দিতে হবে, ঠিক আছে? ইলেকট্রন দিবা না, শুধু ফ্রি রেডিকেলগুলো দিবা। তো ওকে, আরওএইচ হলো। এখন তুমি একটু চিন্তা করো তো ভাই, হাইড্রোজেন কি দুইটা ইলেকট্রন নিয়ে চলে গেছে হাইড্রোজেন ব্রোমাইডের এখান থেকে? না, ও কিন্তু একটা ইলেকট্রন নিছে। কারণ আরওএইচ এর এখানে অক্সিজেনের কাছে একটা ইলেকট্রন আছে আর হাইড্রোজেন নিজে একটা ইলেকট্রন নিছে। এই কারণে ব্রোমিনের অবস্থা কি? ব্রোমিনের কাছে একটা ইলেকট্রন রয়ে গেছে। হাইড্রোজেন তার নিজের ইলেকট্রন নিছে, ব্রোমিন তার নিজের ইলেকট্রন নিছে, নিয়ে ব্রোমিন একটা ফ্রি রেডিকেলে পরিণত হয়েছে। ব্রোমিন কিসে পরিণত হয়েছে? ফ্রি রেডিকেলে পরিণত হয়েছে। এবার এই ব্রোমিন তো পাগলাই গেছে, সে তো কাউকে রাখবে না, সে চলে গেল স্টেপ নাম্বার 2-তে। প্রথম তাইলে স্টেপে কি পরিণত হইল? প্রথম স্টেপে ব্রোমিন ফ্রি রেডিকেল উৎপন্ন হইল। এই ব্রোমিন ফ্রি রেডিকেল এবার গিয়ে আমাদের যে অ্যালকিন আছে, এবার অ্যালকিনকে অ্যাটাক করবে। এতক্ষণ কিন্তু যা ঘটছে এখানে ঘটছে, এখানে এখনো কোনো প্রভাব আসে নাই। এবার প্রভাবটা আসবে। আর সিএইচ ডাবল বন্ড CH2 যোগ ব্রোমিন ফ্রি রেডিকেল, ব্রোমিন ফ্রি রেডিকেল। ব্রোমিন ফ্রি রেডিকেল, আমি আবারও বলতেছি, ফ্রি রেডিকেল কিন্তু ধিপধাপ শুধু বিক্রিয়া করে। এখন ও কি করবে, এখানে তো পাই বন্ড আছে, ওই পাই বন্ডগুলোকে অ্যাটাক করবে। ও অ্যাটাক করবে, ওর কাজই হলো বিক্রিয়া করা। ও অ্যাটাক করলে ভাইয়া কি হচ্ছে খেয়াল করো, ও যখন অ্যাটাক করবে দুইটা ঘটনা ঘটতে পারে এখানে। ও অ্যাটাক করলে কয়টা ঘটনা ঘটতে পারে? দুইটা ঘটনা ঘটতে পারে। এমন হইতে পারে, এই যে দেখো আর CH2 আর CH2 এমন হইতে পারে, এমন হইতে পারে যে আমাদের এই ব্রোমিনটা, যেই ব্রোমিনটা অ্যাটাক করছে, এই ব্রোমিনটা এখানে যুক্ত হয়েছে, অথবা হইতে পারে ব্রোমিনটা এখানে যুক্ত হয়েছে। দুইটা ঘটনাই ঘটতে পারে। এখন ঘটলে কি হচ্ছে তুমি খেয়াল করো ভাই, এখানে তো দুইটা ইলেকট্রন আছে, ব্রোমিনের নিজের কাছেও একটা ইলেকট্রন আছে। যদি এখানে যুক্ত হয়, এখানে যে দুইটা ইলেকট্রন লাগবে, ব্রোমিনের একটা আছে, আরেকটা এই কার্বন দিবে, এই কার্বন একটা দিবে, কার্বন একটা দিবে, ব্রোমিন একটা দিবে। ব্রোমিনের কাছে অলরেডি কিন্তু একটা ইলেকট্রন আছে। আমি কালারগুলো একটু পাল্টাই দেই, ব্রোমিনেরটাকে আমি ইয়েলো কালার রাখলাম। তাহলে দেখো ব্রোমিন তার ইয়েলো ইলেকট্রনটা দিল, আর কার্বন কি করবে? কার্বন হলো তার এই যে গ্রিন ইলেকট্রনটা দিল। কিন্তু আরেকটা গ্রিন ইলেকট্রন কিন্তু রয়ে গেছে, এটা রয়েই যাবে, এটা নেয়ার কেউ নাই, এটা এখানে আসবে। একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, এই কথা যদি তুমি এখানে বুঝতে পারো, তোমার জীবন শাইন, তোমার আর কিচ্ছু লাগবে না। একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন। আবার এখানেও সেম কাহিনী, এখানেও সেম কাহিনী। ব্রোমিন তার একটা ইলেকট্রন দিবে, ব্রোমিন কি করবে? তার একটা ইলেকট্রন দিবে, এবং কার্বন তার একটা ইলেকট্রন দিয়ে এখানে বন্ধন তৈরি করবে। তাহলে এই যে দেখো এখানে দুইটা ইলেকট্রন ছিল না, দুইটার মধ্যে আরেকটা ইলেকট্রন তাইলে এখানে রয়ে যাবে, এটা একটা ফ্রি রেডিকেল তৈরি করছে। তোমাদেরকে আবারও বলি, তোমরা বন্ধনের ইলেকট্রনগুলো দেখানোর দরকার নাই, তোমরা শুধু ফ্রি রেডিকেলগুলো দেখাবো। এখন এখানে যেটা ফ্রি রেডিকেল, এখানে যেটা ফ্রি রেডিকেল, এইটা কিন্তু দেখো 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। কেউ লিখবা না, খাতা কলম বন্ধ। 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। আর এখানে যে ফ্রি রেডিকেলটা দেখো এখানে, এইটা কিন্তু 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। কত ডিগ্রি? 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। এখন বলো, আগের মতো আগের জায়গায় আমরা চলে আসছি। স্থায়িত্বের ক্রম কোনটা?
ফ্রি রেডিকেল আর কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম একই, স্থায়িত্বের ক্রম একই, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। স্থায়িত্বের ক্রমটম কিন্তু আগে পড়াইছি, এখন যদি বলো কেমনে মারবো ধরে। ওকে, তারপর কি বলছি, যেটা বেশি স্থায়ী সেটা উৎপন্ন হবে। এই দুইজনের মধ্যে দেখো 2 ডিগ্রি বেশি স্থায়ী না, 2 ডিগ্রি বেশি স্থায়ী, তাই বেশি উৎপন্ন হবে। এন্ড বেশি বলতে কত পার্সেন্ট ওইটা আমরা ডিরেক্ট বলতে পারি না, আমরা বলতে পারি বেশি উৎপন্ন হবে। কি উৎপন্ন হয়েছে? বেশি উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এখন আসো বেশি উৎপন্ন হইলে তাইলে এখন কি কি উৎপন্ন হইলো? আমাদের টোটাল দুইটা উৎপন্ন হইলো। একটা হইলো যে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল আর CH ব্রোমিন, আর হইলো কি CH2, এখানে একটা ফ্রি রেডিকেল, এটা কি হয়েছে 1 ডিগ্রি, এটা কম উৎপন্ন হয়েছে। আর আরেকটা হইলো আর CH ফ্রি রেডিকেল, CH2 ব্রোমিন। তোমরা লিখার টাইমে, এগুলো লিখার টাইমে যেভাবে লিখবে, বন্ধনের মধ্যে ইলেকট্রন দেখানোর দরকার নেই, শুধু ফ্রি রেডিকেল দেখাবা। এটা কি হয়েছে? এটা বেশি উৎপন্ন হয়েছে। কম হোক বেশি হোক, এবার তারা আবার কার সাথে বিক্রিয়া করবে দেখো, স্টেপ নাম্বার 3। ঠিক আছে, এখানে স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3, 3টা স্টেপে আমরা দেখাইলাম। এবার তারা আবার কার সাথে বিক্রিয়া করবে তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, এখানে যে ROH উৎপন্ন হয়েছিল, এই ROH এর সাথে তারা আবার বিক্রিয়া করবে। এখানে আবার ROH ইজ ব্যাক, ROH, হাইড্রোজেন যে আগের বার চলে গেছিল, হাইড্রোজেন তার ভুল বুঝতে পারে, হাইড্রোজেন বলে যে না আমি আবার গিয়ে এখানেই যুক্ত হব। তখন কি হয়? তখন হলো CH2, ব্রোমিন তো এখানে আছেই, এখানে হাইড্রোজেন তার একটা ইলেকট্রন নিয়ে এসে CH2 এর সাথে যুক্ত হয়ে, যে এখানে হাইড্রোজেন যুক্ত হইল, হাইড্রোজেন এখানে যুক্ত হইলে এখানে তাইলে দেখো ও আবারও একা হয়ে যায় এবং RO ফ্রি রেডিকেল তৈরি হয়। ফ্রি রেডিকেলের সাথে বিক্রিয়া করলে একটা ফ্রি রেডিকেলই সবসময় তৈরি হবে, ফ্রি রেডিকেল কখনো শেষ হয় না। তারপরে দেখো CH2, এখানে C এর সাথে হাইড্রোজেন যুক্ত হবে, আর এখানে আগে থেকেই ব্রোমিন আছে, হাইড্রোজেন যদি এখানে যুক্ত হয় এই যে ROH থেকে, তাইলে RO ফ্রি রেডিকেল আবার তৈরি হবে। এখন এই যে এখানে RO ফ্রি রেডিকেল, এখানে একটা RO ফ্রি রেডিকেল, দুইটা RO ফ্রি রেডিকেল এবার নিজেদের সাথে নিজেরা আবার যুক্ত হয়ে ROR গঠন করবে। তাহলে দেখো দিন শেষে এই ROR, এটা যেহেতু প্রভাবক, এটা আগে যা ছিল দিন শেষে এটা তাই থাকবে, শুধু মাঝখান দিয়ে অনেকগুলা ঘটনা সে ঘটাই দিবে, মাঝখান দিয়ে অনেকগুলা ঘটনা সে ঘটাই দিল। ঠিক আছে, তাহলে তোমরা এখন লিখো আর বলো যে কে কি বুঝো নাই, বলো। ভাইয়া আর কত, চামড়া তুলে জানলা দিয়ে ফেলে দিব। ফ্রি রেডিকেল কি মাস্ট দিতে হবে? মাস্ট বলতে মাস্ট, মানে ফ্রি রেডিকেল না দিলে জিরো, জিরো, জিরো বুঝো, -0 পাবা। বলো এটা বুঝছো কি না? হাইড্রোজেন কেন একটা ইলেকট্রন দেয়? এর কারণ হলো ওর কাছে তো আছে একটা ইলেকট্রন। তুমি কোন হাইড্রোজেনটার কথা বলতেছো? কোন হাইড্রোজেনটার কথা বলতেছো? এখানে হাইড্রোজেন, ভাই ফ্রি রেডিকেলে তো অলরেডি একটা ইলেকট্রন আছে, তাহলে ও যুক্ত হইতে হলে কি করতে হবে? আর একটা ইলেকট্রন দিলেই যুক্ত হইতে পারবে। ঠিক আছে, অনেক ইলেকট্রনের তো দরকার নাই, একটার দরকার, ও একটা দিলেই যুক্ত হয়ে যেতে পারবে। দুইটার দরকার হলে দুইটা নিত, কিন্তু এখানে তো দরকার একটার। বুঝতে পারছি, ওফ থ্যাংক ইউ। এটা বুঝাটা একটু প্যারা আছে, হ্যাঁ। তবে স্যার প্রভাবক তো বিক্রিয়া করে না স্যার, তাহলে এখানে কেন হলো? প্রভাবক বিক্রিয়া করে না, ব্যাপারটা এরকম না। বলা হয় প্রভাবক বিক্রিয়ার আগে এবং পরে সেম থাকবে, ঠিক আছে, কিন্তু মাঝখান দিয়ে সে অনেকগুলা ঘটনা ঘটাই দিতে পারে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। চতুর্থ অধ্যায় রাহুল স্যার হয়তো তোমাদের দেখাইছে, হয়তো ভুলে গেছো তোমরা। অন্তর্বর্তী যৌগ গঠন করো, ওইখানে অনেকগুলো অন্তর্বর্তী ইন্টিরিম গভর্নমেন্ট যেরকম, এরকম অনেকগুলো ইন্টারিম যৌগ গঠন করে। স্যার ঘুম আসছে, এই ঘুম আসলে
ঘুম আসলে চোখের মধ্যে মেসের কাঠি ঢুকাই দাও। মাঝখানে আরো খালি ছলনা করলো। হ্যাঁ ঠিক বলেছ। মানুষ লোভী, যত পায় তত চাই। কি হইছে? লোভের কি হইলো আবার? খারাসের নীতিকে একজন বলে খাটাসের নীতি। চামড়া তুলে ফেলবো। এই লিখছইন। বলো লিখছো কি না? ক্ষুধা লাগছে নাকি? হ্যাঁ, ক্ষুধা কেন লাগবে? ওকে, তাহলে ভাইয়া আমরা যে দুইটা মেকানিজম দেখলাম, বলো তো এটা কোন মেকানিজমে হলো? অ্যান্টিমার্কোনিকভ বা খারাসের নীতি, এটা হলো ফ্রি রেডিকেল মেকানিজমে হয়। এই দুইটা ওয়ার্ড মনে রাখবা, এমসিকিউতে আসে এবং তোমার রিটেনেও তাইলে তুমি সহজে মনে করতে পারো যে আচ্ছা এখানে তো ফ্রি রেডিকেল তৈরি হয়, ফ্রি রেডিকেল মেকানিজম বলা হয়। তুমি শিওর থাকো, ভেরি 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 ইম্পর্টেন্ট এই খারাস এবং এই মার্কোনিকম। এই খারাস এবং এই মার্কোনিকম, এই দুইটা চরম ইম্পর্টেন্ট। 99.9% শিওর থাকে এগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক 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 ধন্যবাদ। বেস্ট অফ লাক। তোমরা ট্রাই করবা সবসময় ক্লাসগুলো রেগুলার করে ফেলতে। অর্গানিক জমাই ফেললে আর শেষ করতে পারবা না। আমি বলে রাখলাম, আজ পর্যন্ত যারা অর্গানিক জমাইছে তারা কোনোদিন অর্গানিক শেষ করতে পারে নাই। সো বিপদগামীদের সঙ্গী হয়েও না। ঠিক আছে ভাই, আপনার বাড়ি কি সিলেটে? না, আমার বাড়ি লক্ষ্মীপুর। ঠিক আছে, সিলেট কেন হতে যাবি রে? হ্যাঁ, ওকে, আজকে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আনন্দে থাকো।